হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৬তম লাইভ ক্লাসে উপস্থিত বেসিক ইংলিশ গ্রামারের। আজকে আমরা কন্ডিশনাল যে একটি গ্রামার টপিক আছে সেটি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ কন্ডিশনালের আদ্যোপান্ত আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। কন্ডিশনাল থেকে আসলে আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করি, তারপর যেকোনো চাকরির ইন্টারভিউ বা যেকোনো চাকরি পরীক্ষার কথা চিন্তা করি, সবখানেই কন্ডিশনাল থেকে কোশ্চেন থাকে বা কন্ডিশনালের স্ট্রাকচার বা নিয়মগুলা বুঝতে হয়। আর যে ইংলিশ যদি আমরা সেকেন্ড পেপার ইন্টার সেকেন্ড ইয়ারের কথা বলি, সেখানেও রাইট ফর্মস অফ ভার্বের কথা যদি বলি, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, সেখানেও কিন্তু আমাদের কন্ডিশনাল থেকে উত্তর করতে হয় বা কন্ডিশনাল বিষয়গুলো জানতে হয়। ইনশাল্লাহ আজকে ক্লাস করলে তোমরা সকলেই যে কন্ডিশনালের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানে যত কিছু বলতে পারি যে কন্ডিশনের মধ্যে থাকতে পারে সবকিছু ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তাহলে ক্লাসটা করো, ইনশাল্লাহ উপকৃত হবা। ওকে, আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। তাহলে আমরা মূলত বেসিক ইংলিশ গ্রামারের এই ফেজ ওয়ান এইগুলো আলোচনা করছি। আমরা জানি ফেজ টুতে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপর ফেজ থ্রিতে আমরা ডিগ্রিস অফ কম্প্যারিজন অলরেডি আলোচনা করছি প্র্যাকটিক্যাল ওয়েতে। তারপর কন্ডিশনালস নিয়ে আলোচনা করব আজকে। নেক্সটে এই টপিকগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এখন মূলত আলোচনার বিষয় হলো কন্ডিশনালস। আচ্ছা, কন্ডিশনাল নাম থেকে কিন্তু একটা বিষয় বোঝা যায়, কন্ডিশন। কন্ডিশন শব্দের অর্থ কি? আমরা অনেকেই জানি যে কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত। কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত, ঠিক আছে? তার মানে হলো যদি আমরা কাউকে কিছু বলি যে তোমাকে আমি 10 টাকা দিব যদি তুমি আমার এই কাজটা করো, এই যে এই জায়গায় আমি 10 টাকা যে দিব, এটা কিন্তু একটা শর্ত জুড়ে দিছি, ঠিক আছে? যে এই কাজটা করলে তোমার এই কাজটা আমি করব আর কি, বা টাকাটা দিব। তো এরকম কন্ডিশনাল বাক্যগুলোতে আমরা এরকম শর্তের আরোপ দেখব যে একটা কাজের উপর বা একটা কাজের উপর আরেকটা কাজ নির্ভর করে বা শর্তের উপর ডিপেন্ড করে। তো এগুলো আমরা আস্তে ধীরে এই বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, প্রথমত একটা বাক্য যদি আমরা দেখি যে ইফ ইউ কাম আই উইল গো, ঠিক আছে? তুমি যদি আসো আমি যাব। তো এখানে দেখো একটা কিন্তু শর্তের বিষয় আসতেছে যে তুমি যদি আসো আমি যাব। তা আমার একটা কাজ হলো যাওয়া, এই যাওয়াটা নির্ভর করতেছে কি তোমার আসার উপর, ঠিক আছে? আমার যাওয়াটা তোমার আসার উপর নির্ভর করতেছে। অর্থটা আমরা যদি দেখি তুমি যদি আসো আমি কি তবে আমি যাব, তাহলে এই যে আমার যাওয়াটা এটা নির্ভর করতেছে কি, এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে তোমার আসার শর্তে আমার যাওয়ার ঘটনাটি ঘটবে বা এই ফলাফলটি হবে। যাওয়ার ঘটনা ঘটার ফলাফলটি কখন হবে? তোমার আসার শর্তে। বুঝতে পারছো? যদি আমরা বুঝি তাহলে এই কথাটা থেকে যে এই একটি ঘটনা সংঘটিত হওয়া নির্ভর করতেছে কি আরেকটি ঘটনার উপর, যে আমার যাওয়ার ঘটনাটা ঘটবে কখন, তুমি যদি আসো, এটার উপর ডিপেন্ড করতেছে। তো এইখানে এই যে শর্তটা বলতেছি তুমি যদি আসো, এই শর্তটাই কি কন্ডিশনকে বোঝায়। তারপর আমরা যদি আরেকভাবে বাক্যটা একটু আরেকটু ব্যাখ্যা করি যে এখানে তোমার আসার ঘটনা এটাই কি শর্ত বা কারণ, তোমার আমার যাওয়ার ঘটনা এটা হলো ফলাফল বা পরিণতি। তোমার আসার ঘটনা এটা কি শর্ত, আর এই এই শর্তের উপর নির্ভর করে আমার এই কাজটা হবে যে আমার যাওয়া। তো এটা হলো ফলাফল বা পরিণতি। তো এখানে যদি আমরা এই বিষয়টা আরেকভাবে দেখি যে ইংলিশের এই জিনিসটাকে যদি ট্রান্সলেট করি কি হয়, ইউর কামিং, তোমার আসার ঘটনা, এটা হবে কন্ডিশন বা কজ। আরেকটা মাই গোয়িং, আমার যাওয়া, এই বিষয়টা হবে রেজাল্ট বা কনসিকোয়েন্স, ঠিক আছে? আশা করি এই কন্ডিশন অর্থ অর্থ কি শর্ত আমি জানি। কজ মানে হলো কি কারণ, ফলাফল মানে রেজাল্ট, আর পরিণত মানে কনসিকোয়েন্স। এই বিষয়টাকেই জাস্ট আমি কি ইংলিশে ট্রান্সলেট করে লিখছি। তাহলে তোমার আসার ঘটনাটা এটা হলো শর্ত, আর আমার যাওয়ার ঘটনা এটা হলো ফলাফল। তাই তোমার আসার ঘটনা যদি পূরণ হয় তাহলে আমার যাওয়ার ঘটনাটাও ঘটবে। তো এখানে এত কমপ্লিকেটেড করে কিছু বোঝার কিছু নাই। জাস্ট এটা খেয়াল করো যে এখানে একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভর করতেছে, ঠিক আছে? একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে তুমি যদি আসো তাহলে আমি যাব, ঠিক আছে? সিম্পল বিষয়, জাস্ট তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতেছে এই। তাহলে এখানে আমরা যদি দেখি যে এভাবে কি হয় যে এইখানে দুইটা বিষয় আসছে, যে ইফ এর পর আসতেছে শর্ত, যে তুমি যদি আসো, যে তোমার আসা এটা হলো কন্ডিশন, আর রেজাল্ট বা এটার পরিণতিতে কি করবো আমি যাব, সেটা হলো ফলাফল। এই জিনিসটাকে আরেকভাবে অনেক জায়গায় লেখা হয় যে কন্ডিশন মানে হলো কজ কারণ, আর এই কারণের ফলাফল বা পরিণতি হলো রেজাল্ট, ঠিক আছে? যে আমার যাওয়া কন্ডিশন কি, বুঝতে পারছো বিষয়টা? তো এটাই একটু আগে আমরা ব্যাখ্যা করলাম। তো এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার বা কি কি ধরনের হতে পারে সেটা নিয়ে আমরা দেখব। প্রথমত কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল এটা কি, এটা আমরা জানবো সামনেই।
তারপর হতে পারে ফার্স্ট কন্ডিশনাল, তারপর হতে পারে সেকেন্ড কন্ডিশনাল, তারপর হতে পারে থার্ড কন্ডিশনাল। এখানে জিরো কন্ডিশনাল বাদে 1 2 3 এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে এই তিনটা কন্ডিশনাল আমরা অনেক আগে থেকে হয়তো দেখে আসছি বা পড়ে আসছি। কিন্তু কন্ডিশনাল যে জিরো কন্ডিশনাল হতে পারে এটা হয়তো অনেকে জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারি। তো আজকে এটা আমরা দেখবো যে জিরো কন্ডিশনালটা আবার কি। তারপর আরেকটা নতুন রকম কন্ডিশনাল আমরা দেখতে পারবো, যেটা হলো মিক্সড কন্ডিশনাল। এটা দুই রকম বা আরো অধিক রকম কন্ডিশনাল হতে পারে মিক্সড। মানে এই যে আমরা কন্ডিশনাল দেখতেছি বিশেষ করে 2 আর 3, সেকেন্ড আর থার্ড, এই কন্ডিশনাল সংমিশ্রণে আবার নতুন ধরনের কন্ডিশনাল হয়, সেগুলো মিক্সড কন্ডিশনালস। ঠিক আছে, এরকম আমরা কন্ডিশনালও দেখবো, মিক্সড, মিশ্রিত। আচ্ছা, তাহলে আমরা হয়তো বুঝতে পারলাম প্রকারগুলা। তো এখন আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে। ঠিক আছে, এখন আমরা জিরো কন্ডিশনাল নিয়ে দেখব যে জিরো কন্ডিশনালটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, জিরো কন্ডিশনালে আমরা যা দেখতে পারি তা হলো, যদি একটা বাক্য দেখি, ইফ ইউ হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। ঠিক আছে, তুমি যদি লোহায় তাপ দাও বা লোহা গরম করো, এটা কি লাল হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা সবসময়কার পরিস্থিতি, এমন না যদি তুমি আজকে লোহায় তাপ দাও, গরম হলে এটা বা গরম দিলে এটা লাল হবে, অতীতে দিলে লাল হতো না, অতীতে দিলে সবুজ হতো, এরকম তো না। বা সামনে কখনো দিলে এটা সবুজ হবে, এরকম না। তো এটা লাল হওয়ার ঘটনাটা কিন্তু সবসময় ঘটে, বুঝতে পারছো? তো এটা থেকে আমরা কি বুঝতে পারি, অ্যাকচুয়ালি লোহায় তাপ দেওয়ার শর্তে তার লাল হওয়ার ঘটনাটি ঘটে ফলাফল হিসেবে। তাপ দেওয়ার বিষয়টা এটা হলো একটা শর্ত বা কন্ডিশন, যে এটা তুমি দিলে আর কি হবে, ফলাফল হিসেবে লাল হবে। আশা করি বুঝতে পারছো। এই এই যে বিষয়টা, এটা কিন্তু সবসময়ের জন্যই সত্য ঘটনা। ঠিক আছে, অর্থাৎ চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। এটা একটা বৈজ্ঞানিক সত্য বা অনেক বিষয় আছে যে এই এমনটা করলে এমনটা হয়। ঠিক আছে, তুমি যদি লোহায় তাপ দাও, লোহা এটা কি লাল হবে। আবার যদি তুমি বরফে তাপ দাও, বরফ গলবে। তো এটা কি, এটা একটা নেচার বা বৈশিষ্ট্য বা এটা সত্য, সবসময়ের জন্য এই সত্য ঘটনা। ঠিক আছে, তো এগুলাকে বলা হয় বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বা সবসময় সত্য। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখব যে এই ধরনের বাক্য সাধারণত সবসময় কি, সবসময়ের জন্য সত্য বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এরকম কিছু বোঝাতে ব্যবহৃত হয়। বা জেনারেল বা ইউনিভার্সাল ট্রুথস, সায়েন্টিফিক ফ্যাক্টস, হ্যাঁ, অবভিয়াস থিংস, মানে কোনো জিনিস স্পষ্ট, এক্সপ্লেনেশন, ইনস্ট্রাকশন, অ্যাডভাইস। আবার আওয়ার হ্যাবিটস, আমাদের টিপিক্যাল বিহেভিয়ার, আমাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন অভ্যাস, বা এটা করলে এটা হয়, এমনটা করলে এমনটা হয়, এরকম যদি বাক্য বলে থাকি সেটাই কি জিরো কন্ডিশনাল বাক্যের এক্সাম্পল হবে। এই ইফ ইউ হিট আয়রন ইট টার্নস ইনটু কি রেড। তো এটা এখানে আমরা যদি দেখি যে এই যে তাপ দেওয়ার ঘটনায় হিট আয়রন, এটা কি একটা শর্ত বা কন্ডিশন, আর এটা ফলাফল হিসেবে কি লাল হয়, এটা হলো ফলাফল বা পরিণতি। এটাই যদি আমরা ইংরেজিতে দেখি তাহলে হিটিং আয়রন এটা কি কন্ডিশন বা কজ, আর তাপ গরম হওয়া, সরি, এই যে লাল হওয়ার ঘটনা যে কি হয়, যে টার্নিং ইনটু রেড, এটা কি হয় রেজাল্ট বা কনসিকোয়েন্স। যদি তুমি তাপ দাও এটা হলো শর্ত, এটা যদি করো, এটা যদি কারণ হয় পরিণতি হবে এইটা, বা এটা যদি শর্ত হয় বা কোনো ঘটনা ঘটে তাহলে এই ঘটনাটা ঘটবে ফলাফল হিসেবে। আশা করি বুঝতে পারছো। তো এটাই যদি আমরা এভাবে দেখি যে ইফ প্লাস কন্ডিশন অর রেজাল্ট। ঠিক আছে, প্লাস রেজাল্ট, এখানে এই যে তাপ দেওয়ার ঘটনা এটা কি আমরা দেখলাম কন্ডিশন, আর এটা কি রেজাল্ট। এটাকে আরেকভাবে লেখা যায় কজ, এটাকে কজ বলা যায়, রেজাল্টকে কনসিকোয়েন্স বা পরিণতি বলা যায়। স্ট্রাকচার যদি দেখি যে ইফ এর পর সিম্পল প্রেজেন্ট হইতেছে, এই যে ইফ ইউ হিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এখানেও হইতেছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান টার্নস। তো এটাও কি সিম্পল প্রেজেন্ট, তাহলে ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সিম্পল প্রেজেন্ট মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝায়, আমরা আশা করি জানি সবাই। সিম্পল প্রেজেন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট পাস্ট ইনডিফিনিট, সিম্পল ফিউচার কি ফিউচার ইনডিফিনিট। সিম্পল প্রেজেন্ট মানে কি, সাবজেক্টের পর ভার্ব ওয়ান বসবে, তারপর এক্সটেনশন হবে, যেমন আয়রন এখানে অবজেক্ট বা এক্সটেনশন। তারপর সিম্পল প্রেজেন্ট এটা কি, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তাহলে দুই পাশেই সেম, জিরো মানে কি নিরপেক্ষ, দুই পাশে কি সেম, মানে নিরপেক্ষ পরিস্থিতি। তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটার স্ট্রাকচারটা। এখানে যদি দেখি ইফ ইউ স্নুজ ইউ লুজ, স্নুজ মানে তন্দ্রা, মানে ঘুমায় যাও, তুমি যদি ঘুমায় যাও মানে কাজ না করে খালি ঘুমাও, তাহলে কি তুমি হারবা বা তুমি সফল হবা না, এটাই। তো এটা হলো সিম্পল প্রেজেন্ট, ইউ স্নুজ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সিম্পল প্রেজেন্ট ইউ লুজ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এফেক্ট, এটা একটা ফ্যাক্টের জন্য বসে, যে ইফ ইট হ্যাপেন্স দেন দিস হ্যাপেন্স, একটা যদি ঘটে আর একটা ঘটবে, এটা হলো কন্ডিশন, আর এটা হলো মেইন ক্লজ। ঠিক আছে, এই যে এখানে দেখো কন্ডিশন লেখা, এটা হলো কন্ডিশন শর্ত, এই শর্তটা যদি হয় তাহলে এটা ঘটবে, এটা হলো মেইন ক্লজ। তাহলে এখান থেকে যদি আমরা কিছু বাক্য দেখি, ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস, ইভাপোরেটস মানে কি বাষ্পীভূত হওয়া।
হ্যাঁ, যদি তুমি পানি আহ, ঠিক আছে বয়েল করো, মানে পানি সিদ্ধ করো বা পানি ফুটাও, এটা বাষ্প হবে, এটা কি সবসময়ের জন্য সত্য ঘটনা না? ঠিক আছে, এটাই যে ইফ ইউ মিক্স ইয়েলো এন্ড ব্লু ইউ গেট গ্রিন। তুমি যদি হলুদ এবং নীল মিশ্রণ করো তাহলে তুমি কি পাবা? সবুজ পাবা। এটাও কি সবসময়ের জন্য সত্য ঘটনা। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড, হ্যাঁ, গেটস ওয়েট, মাঠ কি ভিজে যায়। তো এটাও কি সবসময়ের জন্য একটা সত্য ঘটনা। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি পানি জমাও, ঠিক আছে, বরফ মানে ফ্রিজে যদি পানি জমাও তাহলে কি ইট টার্নস ইনটু আইস, এটা কি হবে? বরফ হবে। তাহলে এটাও কি সবসময়ের জন্য সত্য ঘটনা, সবসময়ের জন্য এগুলা। ইফ ইউ সুইট টু মাচ, তুমি যদি অনেক বেশি ঘামো তাহলে কি হবে? ইউ ডিহাইড্রেট, তোমার আহ, সমস্যা হবে, ঠিক আছে, অসুস্থ হয়ে যাবা। ঘামের থেকে যে সমস্যা হয়, ডিহাইড্রেশন হয় না অনেকের, সেই জিনিসটা হবে। তাহলে এই জিনিসগুলো একটা হলে আরেকটা হয়, একটার পরিণতিতে আরেকটা হয়। এই জিনিসটা হলে এই জিনিসটা হয়, সব সময়ই হয়। এখন হইতেছে পরে হয় না, এরকম না। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। সমস্যা হলে বলবা। তো আরেকটা বিষয় যদি আমরা জানি যে ইফ এর পরিবর্তে এই ক্ষেত্রে অনেক সময় হোয়েন বসানো যায়, ঠিক আছে, হোয়েন দিয়েও তুমি বাক্য করতে পারো। যেমন আমরা যদি এক্সারসাইজ হিসেবে কয়েকটা বাক্য দেখি, যেমন হোয়েন ইউ লিভ আইস ইন দ্য সান, ইফ ইউ লিভ আইস ইন দ্য সান যদিও বলো অথবা এর পরিবর্তে হোয়েন বলো, তাও কোনো সমস্যা নেই, দুইটা ক্ষেত্রেই একই অর্থ। হোয়েন ইউ লিভ আইস ইন দ্য সান, যখন তুমি, অর্থটা যখন আসে কিন্তু বুঝাই কিন্তু সেম। যখন তুমি বরফটা কি রোদে বরফ রাখো তাহলে কি হবে? এটা গলে যাবে বা গলে যায়। when you boil water it evaporates, ঠিক আছে, যদি যখন তুমি পানি কি করো, এই ফুটাও, তখন এটা বাষ্পীভূত হয়। তাহলে এটা কি ইফ দিয়ে আমরা দেখছি, আবার এখন when দিয়েও দেখলাম, when দিয়েও করা যায়। আরেকটা বিষয় আছে আমাদের জানা, যে এই বাক্য গুলা কিন্তু যে জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, এটা অনেক মতভেদ আছে যে এটা হয়তো ফার্স্ট কন্ডিশনাল বা জিরো কন্ডিশনালের ক্ষেত্রে হইতে পারে যে আমরা করতে পারি যে আরেকটা সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারি, সেটা হলো ইম্পারেটিভ বাক্য। যেমন ইফ ইউ কাম বা ইফ ইউ হ্যাভ প্রবলেম টক টু ইউর ডক্টর, ঠিক আছে, টক দিয়ে কিন্তু বলছি, ইউ টক টু ইউর ডক্টর বলিনি, ইউটা উজ্জ্ব রাখছি। সেটাকে আমরা বলতে পারি জিরো কন্ডিশনাল, কারণ ইউ টক, টকটা কিন্তু একটা ভার্ব ওয়ান। তাইলে এটা আমরা এই হিসেবে এটাকে অনেকে জিরো কন্ডিশনে রাখে, আবার অনেক ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনে যায়। সেটা আমরা জেনে রাখি জাস্ট, যে হতে পারে। এই পর্যন্ত ছিল আমাদের জিরো কন্ডিশনাল। তারপর আসে কি ফার্স্ট কন্ডিশনাল। আমরা এরপর ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে জানবো। আচ্ছা, এখন যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখি, ফার্স্ট কন্ডিশনালের মধ্যে আমরা যদি দেখতে পারি আহ, একটা বাক্য, ইফ আই হ্যাভ ইনাফ মানি আই উইল বাই এ কার। আমরা একটা বাক্য দেখতেছি, যদি, হ্যাঁ, আমার পর্যাপ্ত টাকা হয় আমি একটি গাড়ি কিনবো। ঠিক আছে, আমার যদি পর্যাপ্ত টাকা হয় আমি একটি কি গাড়ি কিনবো। তাই এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো, হ্যাঁ, এখানে কি আছে? পর্যাপ্ত টাকা থাকার উপর নির্ভর করতেছে আমার গাড়ি কিনা। মানে এখানে দুইটা বিষয় আছে আগের মতোই, যে একটা বিষয় হলো পর্যাপ্ত টাকা থাকা, আরেকটা বিষয় হলো গাড়ি কিনা। তবে পর্যাপ্ত টাকা থাকার উপর নির্ভর করতেছে গাড়ি কিনা। যদি টাকা না থাকে তাহলে আমি গাড়ি কিনতে পারবো না, এরকম। যে টাকা হওয়ার, এখানে কি টাকা হওয়ার শর্ত পূরণ হলে গাড়ি কেনার ফলাফলটি ঘটবে। তো ইফ আই হ্যাভ ইনাফ মানে আই উইল বাই এ কার, বাক্যটা যদি আমরা দেখতে পারি যে এখানে একটা বিষয় আসতেছে যে কি, যে টাকা থাকা হলে ভবিষ্যতে এই কাজটা করব বা এখনই এই কাজটা করবো, এরকম ভবিষ্যৎ সম্ভাবনা, পূর্বানুমান, পরিকল্পনা, প্রতিশ্রুতি, এরকম বিষয়গুলো প্রকাশ পায়, যেগুলো আমরা সামনে এক্সারসাইজ দেখলে এই সবগুলো বিষয়ের অবতারণা দেখব। তারপর ফিউচার পসিবিলিটিস, প্রেডিকশন, প্রেডিকশন মানে কি পূর্বানুমান। তারপর প্ল্যানিং দেখতে পারি, তারপর প্রমিস, প্রতিজ্ঞা। যেমন ওই যে আমরা শর্ত ফার্স্টেই ভিডিওর শুরুতেই বলছি যে যদি তুমি এই কাজটা করো আমি তোমাকে 10 টাকা দিব। তাহলে এই যে এখানে একটা প্রতিজ্ঞার মতো আমি দিলাম যে এটা করলে আমি তোমাকে এটা ওয়াদা পূরণ করবো আর কি। তারপর কিছু ক্ষেত্রে ওয়ার্নিং বা থ্রেট, এটাও আমরা এক্সাম্পলে দেখবো। ঠিক আছে, যদি তুমি কাজটা নাও করো আমি তোমাকে পানিশ করবো, এটাই কিন্তু একটা থ্রেট এর এক্সাম্পল বলতে পারি। এই বিষয়টা আশা করি বুঝতে পারছো তোমরা, যে এখানে কি এই ধরনের বাক্যে সাধারণত যা বোঝাতে ব্যবহৃত হয় এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। এই বাক্য তোমাদের মাথায় মানে যখন বিষয়গুলো আস্তে ধীরে এন্টার করবে, যেমন আমরা এক্সারসাইজ গুলো দেখবো, তখন আশা করি যে প্রবলেম গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানেও দুইটা শর্তের মধ্যে টাকা থাকার ঘটনাটা হলো শর্ত বা কারণ, গাড়ি কেনার ঘটনা এটা কি ফলাফল। যদি এটা হয়, এই শর্তটা পূরণ হয়, এই ঘটনাটা কি ঘটবে এমন। ঠিক আছে, তাহলে এখানে হ্যাভিং মানে এটা কন্ডিশন, আর বাইং কার এটা কি রেজাল্ট। ঠিক আছে, কন্ডিশন রেজাল্ট, প্রত্যেকটা বাক্যে কিন্তু আমরা এই দুইটা বিষয় দেখতেছি, একটা হলো কন্ডিশন আর একটা কি রেজাল্ট। ওকে, এরকম যদি আমরা বিভিন্ন বাক্য
আহ, দেখে এর আগে আমরা যদি স্ট্রাকচার এটা বুঝি যে ইফ প্লাস কন্ডিশন প্লাস কি রেজাল্ট, আমরাও দেখতেছি যে সবগুলা ক্ষেত্রে এরকম। তবে এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কি, যে আগে জিরো কন্ডিশনাল আমরা দেখে আসছি, জিরো কন্ডিশনাল স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে? আমরা যদি ডিফারেন্স দেখি, প্রথমত ইফ এর পর এখানে আসবে সিম্পল প্রেজেন্ট। ইফ এর ক্লসে থাকবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে কি জানি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা টেন্স পড়ছি তখন দেখছি প্রেজেন্ট ইনডিফিনিটকে সিম্পল প্রেজেন্টও বলা হয়, পাস্ট ইনডিফিনিটকে সিম্পল পাস্টও বলা হয়, ফিউচার ইনডিফিনিটকে সিম্পল ফিউচারও বলা যায়। তো সিম্পল প্রেজেন্টের সাথে থাকবে সিম্পল ফিউচার। আমরা জিরো কন্ডিশনারে কি দেখছি? সিম্পল প্রেজেন্টের সাথে একটা সিম্পল প্রেজেন্ট বাক্যই থাকে। তবে এখানে এটার সাথে ডিফারেন্স হলো এখানে একটা সিম্পল ফিউচার বাক্য থাকবে, ঠিক আছে? এখানে সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচার বাক্য থাকবে, ঠিক আছে? তাহলে এটার স্ট্রাকচার যদি আমরা একটু ভাঙি, সিম্পল প্রেজেন্টে আমরা কি জানি যে সাবজেক্টের সাথে ভার্ব ওয়ান থাকে, আর সিম্পল ফিউচারে কি থাকে? উইল প্লাস ভার্ব ওয়ান থাকে, সাবজেক্টের পর উইল প্লাস ভার্ব ওয়ান। এটাই আমরা কিন্তু দেখতেছি। এই বাক্যটাকেও যদি আমরা দেখি যে ইফ আই হ্যাভ ইনাফ মানি, এই যে সাবজেক্ট, ইফ এর পর হ্যাভ হলো ভার্ব ওয়ান, আর এগুলো হলো এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এখানেও সেম, সাবজেক্ট প্লাস উইল, এই যে দেখো উইল প্লাস ভার্ব ওয়ান। জিনিসটা কিন্তু একদম সহজ। কি থাকবে? আমরা ফার্স্ট কন্ডিশনে দেখবো ইফ, ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার যেটাকে বলে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট, কোনো সমস্যা নাই, সহজ বিষয়। আমরা এরকম অনেকগুলো বাক্য দেখব, ঠিক আছে? এর আগে এই ভাঙা বিষয়গুলো দেখি যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট প্লাস কি এই যে উইল প্লাস ভার্ব ওয়ান। যেমন এখানে কি হয়? ইফ হি ফাইন্ডস দ্য ডায়মন্ড হি উইল সেলিব্রেট। যদি সে ডায়মন্ডটা পায়, খুঁজে পায়, সে কি করবে? উদযাপন করবে, সেলিব্রেট করবে বিষয়টা। যে পসিবল ফিউচার ইভেন্ট, এটা কি? ইফ ইট হ্যাপেন্স দেন, বুঝতে পারছো? এই এই দিস উইল হ্যাপেন মানে এই যে বিষয়টা ঘটলে এই বিষয়টা ঘটবে। তাহলে এটা কি? পসিবল ফিউচার ইভেন্ট। যদি এটা হয় তাহলে আমি এটা করব, সম্ভাব্য বিষয়, যেটা আমি এখন এই শর্তের বা এই বিষয়টার উপর নির্ভর করতেছে। কোন বিষয়টা? যে যদি আমি ডায়মন্ডটা, সেই ডায়মন্ডটা খুঁজে পাই, তাহলে কি এই বিষয়টা ঘটবে। আচ্ছা, যদি আমরা এখন কিছু এক্সারসাইজ দেখবো আসলে। প্রথমত, ইফ ইট রেইনস আই উইল স্টে এট হোম, ঠিক আছে? যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস মানে কি? যদি বৃষ্টি হয়, হ্যাঁ, আই উইল স্টে এট হোম মানে কি? আমি বাড়িতে থাকবো, ঠিক আছে? যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়িতে থাকবো, এর মানে কি? বৃষ্টি হওয়ার উপর নির্ভর করতেছে আমার বাড়িতে থাকা। যদি বৃষ্টি না হয় আমি বাড়িতে থাকবো না, আমার বাইরে যেতে হবে। বিষয়টা ক্লিয়ার? ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি এই কাজটা করতে পারবে। কি করতে পারবে? জীবনে উন্নতি করতে পারবে, শাইন করতে পারবে। ইফ ইউ হ্যাভ টাইম টুমরো, ইফ আই হ্যাভ টাইম টুমরো, যদি আমার আগামীকাল সময় থাকে, আই উইল হেল্প ইউ, আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। এটাও কি? যদি আমার সময় থাকে, এই শর্তের উপর ডিপেন্ড করতেছে, এই ঘটনা, এই অবস্থার উপর ডিপেন্ড করতেছে আমি তোমাকে সাহায্য করতে পারবো কিনা। বুঝতে পারছো বিষয়টা? ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল গিভ ইউ এ সারপ্রাইজ। তাহলে তোমার আসার উপর, তুমি যদি আসো তার পরিণতিতে এটা হবে যে আমি তোমাকে একটি সারপ্রাইজ দিব। দেখো যে আমি বাড়িতে থাকবো, তুমি জীবন উন্নতি করবে, আমি তোমাকে সাহায্য করবো, আমি তোমাকে সারপ্রাইজ দিব, এরকম দিব, করবো, এরকম আসতেছে। ইফ হি ডাজন্ট কারেক্ট হিমসেলফ, সে যদি নিজেকে শুধরে না নেয়, আই উইল পানিশ হিম, আমি তাকে শাস্তি দিব। এখানে কিন্তু থ্রেট বা ওয়ার্নিং এর বিষয়টা আসতেছে। যদি সে নিজেকে শুধরে না নেয়, আমি তাকে কি করব? শাস্তি দিব। তো এই বাক্যগুলা তোমরা একটু খেয়াল করো বিষয়গুলা, তাহলে বুঝতে পারবা যে ফার্স্ট কন্ডিশনাল বাক্যগুলা কেমন হতে পারে। বাক্যগুলা তোমরা একটু জাস্ট খেয়াল করো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আশা করি তোমরা দেখছো বাক্যগুলা। তারপর পরবর্তীতে আমরা যদি দেখি, এখানে কি দেখতে পারবো? যে আরো বিষয় ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে কিছু অতিরিক্ত বিষয় আমরা জানি। যে উইল আমরা এতক্ষণ দেখছি, স্ট্রাকচারে কি উইল দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি উইল ছাড়া ক্যান অথবা মেও কিন্তু হতে পারে। উইলের পরিবর্তে আমরা এই ফার্স্ট কন্ডিশনাল বাক্যতে ক্যানও বসাতে পারি, মেও বসাতে পারি। যদি আমরা কিছু উদাহরণ দেখি, যেমন ইফ ইউ কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ, আগের মতোই কিন্তু ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কনসেন্ট্রেট, ঠিক আছে? তারপর হলো ইউ ক্যান ডু বেটার ইন দ্য এক্সাম, এই যে ক্যান আসতেছে, ইউ উইল ডু বেটার না দিয়ে ক্যান দিতেছি। তারপর ইফ ইউ ওয়ান্ডার আউটসাইড, ওয়ান্ডার না সরি ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি? বাহিরে আজাইরা ঘোরাঘুরি করা। ইউ মে গেট কোভিড-19, তোমার কোভিড-19 হতে পারে। এটা আউটসাইডে ঘুরে করলে যে হবেই এটা শিওর না, হতে পারে, সম্ভাবনা। আগের বাক্যে তো ক্যান দ্বারা কি বুঝাই? যে আহ, সে এই কি, ইফ ইউ কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ, তুমি যদি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, মনোনিবেশ করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
করবেও বলি নাই, করতে পারো বলি নাই, করবে বলছি, ঠিক আছে? করতে পারো, হ্যাঁ, মানে সম্ভাবনাও বুঝাই নাই, ঠিক আছে, আবার ইয়েও বুঝাই নাই যে এটা করবেই, ঠিক আছে? কনসেন্ট্রেট করেও অনেক সময় পরীক্ষা ভালো নাও করতে পারো, বিষয়টা হলো এরকম। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই দুইটা বিষয় আমরা ক্যান আর কি আসছে, মে নিয়ে আসছি, ঠিক আছে? আর এখানে একটা বিষয় দেখতেছি যে কোভিড-19 আমরা প্রায় এখন শুনে থাকি, করোনা ভাইরাস। তো এটার অ্যাকচুয়ালি নাম হলো কোভিড-19, এর ফুল মিনিং কি? দেখো এখানে কিন্তু আমি ফুল মিনিংটা তোমাদের জানার জন্য দিয়ে দিছি, একটা জেনারেল নলেজ, যে কোভিড-19 অনেকেই জানো অলরেডি, যে সিও এটা কি করোনা, তারপর ভিআই ভাইরাস, ডিতে ডিজিজ, আর 19 কি 2019 ফুল মিনিং কি হয়, করোনা ভাইরাস ডিজিজ 2019। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে তুমি যদি এই যে এখন বাহিরে আজেরা ঘোরাঘুরি করো, সেটা তোমাদের অ্যাকচুয়ালি উচিত হবে না। একদম বাসায় থাকা, বন্দি থাকা। তোমাদের কলেজও তোমরা অলরেডি হয়তো জানছো যে সেপ্টেম্বর পর্যন্ত হয়তো বন্ধ হতে পারে, প্লাস সবকিছুই স্থবির হয়ে আছে অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়ালি সবাই যদি নিয়মগুলা মেনে চলে, তখন কিন্তু সমস্যাগুলা কম, মানে অল্প সময়ে শেষ হতে পারবে। বাট যদি সবাই নিয়মগুলা ভঙ্গ করে, তাহলে এই সমস্যা শেষ হতে হতে আসলে কবে যে হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তোমরা এই বিষয়টাকে মেনে চলবা। ইফ ইউ ওয়ান্ডার আউটসাইড ইউ মে গেট কোভিড-19। আর তোমার হোক আর না হোক, তুমি অ্যাকচুয়ালি একজন ক্রিমিনালের মতো কিন্তু কাজ করবা, ঠিক আছে? বিষয়টা উম, খেয়াল রাখবা। এই জন্য সবাই শর্তগুলা মেনে চলো, কন্ডিশন কন্ডিশন মেনে চলো আর কি, কন্ডিশনাল। আচ্ছা, তারপর আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট কন্ডিশনাল শেষ করলাম। এখন যদি আমরা সেকেন্ড কন্ডিশনাল দেখি, তাহলে আমরা কি বুঝতে পারবো যে আগের বাক্য থেকে একটু ডিফারেন্ট, যে ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই এ কার। যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো, আমি একটি গাড়ি কিনতাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে দেখো, আমার যদি পর্যাপ্ত টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম। এখানে টাকা থাকার উপর আগের মতোই গাড়ি কেনার ঘটনাটা ডিপেন্ড করতেছে। বাট এখানে ডিফারেন্সটা কি, যে আমার পর্যাপ্ত টাকা নেই গাড়ি কেনার। বুঝতে পারছো? আগের বাক্যতে বলছি যে ইফ আই হ্যাভ ইনাফ মানি আই উইল বাই এ কার। যদি আমার পর্যাপ্ত টাকা থাকে আমি গাড়ি কিনবো, ঠিক আছে? তাহলে থাকা থাকলে হলে আমি গাড়িটা কিনবো, এটা একটা শর্ত। বাট হওয়ার একটা পসিবিলিটি আছে যদি হয়। আর এই জায়গায় কেমন বিষয়টা, যে আমার পর্যাপ্ত টাকা নেই গাড়ি কেনার, আমি বলতেছি যদি আমার থাকতো, অনেক টাকা থাকতো, আমি একটা গাড়ি কিনতাম। যদি আমার অনেক টাকা থাকতো, আমি কি করতাম, এই সবাইকে সাহায্য করতাম, ঠিক আছে? যারা বিভিন্নভাবে এখন অভাবগ্রস্ত আছে, সবাইকে কি সাহায্য করতাম। তো এটা হলো আমার নাই, আমি আফসোস করতেছি, ঠিক আছে? যদি হইতো আমার টাকাটা থাকতো, এরকম। তা টাকা থাকা শর্ত পূরণ হলে গাড়ি কেনার ফলাফলটি ঘটতো, কিন্তু এত টাকা কখনো হওয়ার সম্ভাবনা আপাত দৃষ্টিতে নেই। বুঝতে পারছো? তো সেই জন্যই আমি এই জিনিসটা চিন্তা করতেছি, যদি আমার টাকা থাকতো। বুঝতে পারছো? এত টাকা থাকতো। তাহলে এই বাক্যটা আগের বাক্য থেকে কি ডিফারেন্স, ফার্স্ট কন্ডিশনাল থেকে? ফার্স্ট কন্ডিশনালে আমার যদি এই জিনিসটা হয়, আমি এটা করব, এটা সম্ভব, সম্ভাবনা প্রকাশ করে। বাট সেকেন্ড কন্ডিশনালে কি প্রকাশ করে, অসম্ভাবনা, মানে এটা হওয়ার সম্ভাবনা একেবারে নেই। ঠিক আছে? যদি আমার টাকা থাকতো, আমি এই জন্য রিগ্রেট করতেছি, আফসোস করতেছি, ঠিক আছে, অনুশোচনা করতেছি, যদি আমার টাকা থাকতো। তো এইখানে আরো যদি খেয়াল করি, যে এই ধরনের বাক্যগুলা, মানে সেকেন্ড কন্ডিশনাল বাক্যগুলো কি বুঝাইতে ব্যবহৃত হয়, এটা বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি। যে বর্তমানে আমার টাকা নেই, ঠিক আছে, ভবিষ্যতে আমার টাকা হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য এটাকে কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি, এগুলো আরো ক্লিয়ার হবো, যেটা আমরা সামনে দেখব, যা ঘটার সম্ভাবনা নেই। বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি, যেটা কি ঘটার সম্ভাবনা নেই। এটাকে আমরা যদি ইংলিশে বলছি, জাস্ট ইমাজিনারি অথবা আনরিয়েল সিচুয়েশন। আনরিয়েল মানে কি, অবাস্তব। ইমাজিনারি মানে কি, কাল্পনিক। আনলাইকলি ইভেন্ট, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা নেই, এরকম ঘটনা, ঠিক আছে? তারপর এইটা এক্সপ্রেস ড্রিমস অর ডিজায়ার, এটা অনেক সময় স্বপ্ন, যে আমার ইচ্ছা, আমার এই স্বপ্ন যে আমি ফেরারি গাড়ি কিনবো, আমার স্বপ্ন যে আমি এরকম বিলিয়নিয়ার হব, ঠিক আছে? এগুলো হলো ড্রিম। যদি আমি বিলিয়নিয়ার হতাম, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, আমি এই কাজটা করতাম, এই ধরনের বাক্য আমরা বলি না, সামনে দেখতে পারবো। সেগুলো অ্যাকচুয়ালি এই ধরনের বাক্য দ্বারা প্রকাশ করা হয়, এক্সপ্রেস ড্রিমস অর ডিজায়ার। অথবা অনেক সময় অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে ওই বাক্যটা ব্যবহার করা হতে পারে। হাইপোথেসিস, ধরে নিই অনেক কিছু, যদি আমি এটা হইতাম এটা করতাম, হ্যাঁ, যদি আমি এটা হইতাম এটা করতাম, আমার এটা হওয়াও সম্ভব না, আর এটা করাও হয়তো সম্ভব না, কিন্তু আমি ধরে নেই যে আমি সে, আমি ওইটা, আমি প্রেসিডেন্ট, আমি এইটা, আমি অমুক। তো এরকম বিষয়গুলা প্রকাশ করে এই বাক্য দ্বারা। আশা করি ভাইঙা বুঝাইতেছি, তোমরা আরো ক্লিয়ার হইতেছো। এখন এই বাক্যটা, যে বাক্যটা আমরা ফার্স্টেই দেখলাম, সেটা কি যদি দেখি, টাকা থাকার ঘটনা,
আই হ্যাভ এনাফ মানি, এটা হলো একটা শর্ত। আর এই শর্তের ফলাফল হিসেবে কি হতো, গাড়ি কেনার ঘটনা, এটা হলো ফলাফল বা পরিণতি। ইংলিশে যদি বাক্যটাকে দেখি তাহলে কি হয়, যে হ্যাভিং মানি, যে টাকা থাকার ঘটনা, এটা কি কন্ডিশন, আমরা প্রত্যেক বাক্যে দেখছি কন্ডিশন। আর এটার ফলাফল রেজাল্ট কি হবে, বাইং কার, যদি এই কন্ডিশনটা ফুলফিল হতো, যে হ্যাভিং মানি, টাকা থাকার ঘটনা। এটা আমরা আগের মতোই, কোনো ডিফারেন্স না। আচ্ছা, এখন আমরা যদি এই বাক্যটাতেও দেখি যে ইফ এর পর কন্ডিশন আসতেছে আর রেজাল্ট আসতেছে, এই ইফ এর বা কন্ডিশনাল সেন্টেন্স সব ক্ষেত্রেই কিন্তু বিষয়টা একই রকম। আচ্ছা, তাহলে এখন যদি আমরা স্ট্রাকচারের দিকে তাকাই, যে ইফ এর পর এই যে সেকেন্ড কন্ডিশনাল, এই ধরনের বাক্যতে সিম্পল পাস্ট হয়। আমরা ফার্স্ট কন্ডিশনে দেখছি সিম্পল প্রেজেন্ট হয়, আর এখানে দেখতেছি ইফ এর ক্লজটাতে বা ইফ এর পরে হয় সিম্পল পাস্ট, যেটাকে বলা হয় যে সাধারণ অতীত। আর এরপর আসে প্রেজেন্ট কন্ডিশনাল। বলতে পারো যে প্রেজেন্ট কন্ডিশনাল, এটা তো কোনো টেন্সে আমরা শিখি নাই, তো এটাই আজকে আমরা দেখব। প্রেজেন্ট কন্ডিশনালটা কন্ডিশনালের একটা বিশেষ রূপ। এখন আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি, সিম্পল পাস্টে আমরা কি জানি, যে সাবজেক্টের পর ভার্ব টু বসে। আর প্রেজেন্ট কন্ডিশনালটা হবে কি, অ্যাকচুয়ালি যে আমরা যে ভার্ব ওয়ান দিই না প্রেজেন্টে, বাট প্রেজেন্ট কন্ডিশনাল হলে জাস্ট এটার আগে উড বসবে, উড, ভার্ব ওয়ানের আগে উড দিব, উড, তাইলে হয়ে যাবে এটা প্রেজেন্ট কন্ডিশনাল। ঠিক আছে, প্রেজেন্টের মতোই ভার্ব ওয়ানই বসবে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের মতো, বাট এর আগে একটা উড বসবে, উড। তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি, ইফ প্লাস সাবজেক্ট ভার্ব টু, এটা হলো ইফের ক্লজ, আর এর পরে বসে সাবজেক্টের সাথে উড প্লাস ভার্ব ওয়ান। আশা করি বিষয়টা মনে থাকবে। এখন এই জিনিসটাকে যদি আরেকটু বিষয়ে দেখি, যে ইফ শি নিউ দ্য আনসার্স শি উড পাস, যদি সে ধরো পরীক্ষা দিতেছে, সে যদি উত্তরগুলো জানতো, সে পরীক্ষা পাস করতো, অথবা জানতো না বিধায় এখন কি পাসটাও করতে পারে নাই। সেই জিনিসটাই আমরা যদি দেখতে পাচ্ছি যে ইফ ক্লসে কি আছে, যে সিম্পল পাস্ট, এই যে শি নিউ, ভার্ব টু না এটা। আর এই জায়গায় আমরা দেখতেছি যে উড প্লাস ভার্ব ওয়ান, এই যে উড পাস, উড হলো সাবজেক্ট, এটা কি ভার্ব ওয়ান। বুঝতে পারছো ব্যাপারটা? দ্য আনলাইকলি ইভেন্ট, ইফ দিস হ্যাপেন্ড দেন দিস উড হ্যাপেন, এটা কি যদি এটা হতো, এই জিনিসটা ঘটতো। আনলাইকলি মানে কি, এটা সম্ভাবনা কম বা নেই, সম্ভাবনা নেই এরকম। আর পাস্ট সাবজাংটিভ কি, সাবজাংটিভ এটা অ্যাকচুয়ালি আপাতত বেশি জানার দরকার নেই। সাবজাংটিভ জাস্ট এটা বলে দিই, পাস্ট সাবজাংটিভ এটা অ্যাকচুয়ালি সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটা হয় না, ঠিক আছে। এই ভার্বটা অনেক ক্ষেত্রে, সামনে আমরা একটা বিষয় দেখলে বুঝতে পারবো, এটা সামনে এটা নিয়ে আলোচনা করব। তো এটা থেকে আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি এক্সারসাইজ দেখি, তাহলে আমরা এই ধরনের বাক্য আরো ক্লিয়ার হব। যেমন প্রথমত, ইফ ইট রেইনড, হ্যাঁ, আই উড স্টে এট হোম, যদি বৃষ্টি হতো আমি থাকতাম। এটা আমার মনের একটা ইচ্ছা প্রকাশ করতেছি, আমার এখন বাইরে যেতে ইচ্ছা করতেছে না, আমার আজকে কলেজে যেতে ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো লাগতেছে না, সেই জন্য আমি কি, যদি আজকে বৃষ্টিটা হইতো তাহলে আমি বাসায় থাকতে পারতাম। এরকম আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি না, যে যদি বৃষ্টি হইতো, আজকে বৃষ্টি হইতো, তাহলে আমার কলেজেও যাওয়া লাগতেছে না। এখন অবশ্য কলেজে যাওয়ার প্রতি তোমাদের আগ্রহ অনেক বেশি, আগের মতো না। কারণ হলো, কলেজে যেতে না পেরে তোমাদের মধ্যে মনে হয় যে কলেজে যাওয়াটাই এখন মনে হয় অনেক উত্তম হয়। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, ইউ উড শাইন ইন লাইফ। ঠিক আছে, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, আমি তোমাকে ধরো অ্যাডভাইস দিতেছি, তুমি যদি কঠোর পরিশ্রম করতা, তুমি কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারতা, বা তুমি জীবনে অনেক উন্নতি করতে পারতা। ঠিক আছে, এটাও তোমাকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর আমরা যদি বলি, ইফ ইউ হ্যাড ইনাফ টাইম, ইফ আই হ্যাড এনাফ টাইম আই উড হেল্প ইউ। ধরো তুমি আমাকে সাহায্যের জন্য বলতেছো যে হাসিব ভাই আমার এটা একটু হেল্প করেন। তারপর আমি বলতেছি কি, আমার যদি প্রচুর বা সময় থাকতো হাতে, তাহলে আমি তোমাকে সাহায্যটা করতাম। বুঝতে পারছো? এটা এখন বলতেছো, আর আমি এখনই বলতেছি যে আমার যদি সময়টা থাকতো, তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম। বুঝতে পারছো? ইফ ইউ কেম, তুমি যদি আসতে, আই উড গিভ ইউ এ সারপ্রাইজ। ধরো আমি তোমাকে ফোন দিয়ে বলছি যে মিস্টার সুমন, তুমি যদি আসতা, তুমি একটা সারপ্রাইজ দিতাম। তাহলে সুমন ধরো এখন আসতেছে, এরকম একটা বিষয়। এখন এখন বলতেছি এখনই আসার বিষয়। ইফ হি নিউ দ্য অ্যান্সার হি উড টেল ইউ। ঠিক আছে, সে যদি উত্তরটা জানতো, সে তোমাকে এটা বলতো। ঠিক আছে, এটাও আমি বলতেছি যে সে বলতেছে যে আহ, ধরো তুমি আমাকে বলতেছে, সে তো আমাকে জবাবটা দিল না, আমি বলতেছি সে যদি জানতো, সে তোমাকে অবশ্যই উত্তরটা দিত। বুঝতে পারছো? তাহলে সে জানার ঘটনাটা কি সত্য না। বুঝতে পারছো? এখানে বিষয়গুলা থেকে আমরা হয়তো বুঝতেছি যে বাক্যগুলা কেমন হয়। তারপর সমস্যা থাকলে তোমরা বলবা, আমি এগুলাকে আবার ক্লিয়ার করে দেব সামনে, কোনো সমস্যা নাই। তো এখানেও একটা জিনিস আমাদের জানার আছে, সেটা হলো উডের পরিবর্তে কুড অথবা মাইট বসানো যায়। আমরা ফার্স্ট কন্ডিশনে দেখছিলাম কি, যে উইল এর পরিবর্তে ক্যান অথবা কুড, সরি ক্যান অথবা মে বসানো যায়। আর এখানে কি, উডের পরিবর্তে কুড অথবা মাইট।
উইলের পাস্ট হলো উড, ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট। কঠিন কিছু না, জাস্ট আগেরটা ফার্স্ট কন্ডিশনালে উইল ছিল, মানে ভার্ব 1 ছিল সবগুলাতে, আর এগুলো ভার্ব 2 হয়ে গেছে। এবার এক্সারসাইজ যদি এরকম ভাবে দেখি যে ইফ ইউ কনসেন্ট্রেটেড অন ইউর স্টাডিজ, তুমি যদি ওই যে তোমাকে পরামর্শ দিতেছি বা বলতেছি যে তোমরা যদি ভালো করে পড়ালেখা করতে পারো, যদি পড়ালেখায় মনোনিবেশ করতে, ঠিক আছে, ইউ কুড ডু বেটার ইন দ্য এক্সাম। তুমি পরীক্ষায় কি ভালো করতে পারতে, ঠিক আছে, ভালো করতে পারতে, মানে তোমার এই সম্ভাবনাটা আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটাকে সম্ভাবনা প্রকাশ করে। তারপর আমরা যদি আরেকটা বাক্য দেখি, ইফ ইউ কল্ড হিম আই মাইট গেট হেল্প। যদি ইফ আই কল্ড হিম মানে কি, তুমি যদি, হ্যাঁ, আমি যদি তাকে সাহায্য, এই সরি, আমি যদি তাকে ফোন করতাম তাহলে আমি কি সাহায্যটা পেতাম। ধরো আমি ভাবতেছি, যদি আমি একটা সমস্যায় পড়ছি, আমি ভাবতেছি যে আমি যদি তাকে সাহায্য করতে পারতাম, আমি তাহলে কি একটু হেল্প পেতাম, তার থেকে হেল্প পেতাম। এই ধরনের বাক্য হলো কি পাস্ট, সরি, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এখন এই যে এই আমরা আরেকটা বিষয় জানবো। আচ্ছা, বিষয়টা হলো, যদি আমরা এখানে দেখি যে ভি টু এর পরিবর্তে ওয়্যারও বসানো যায়, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনালের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভার্ব টু যেটা আমরা দেখছি সেটার পরিবর্তে ওয়্যারও অনেক সময় বসানো যায়, বলতে কি বসতে পারে, সেটা আমরা দেখব। এই বিষয়টা আমরা একটু জাস্ট দেখো, একটা এক্সারসাইজ দিচ্ছি, এই এক্সারসাইজটা তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এই বাক্যটাতে কিন্তু আমরা কি দেখতে পারি যে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ঠিক আছে। এখানে কিন্তু ওয়্যার আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, মজার বিষয়টা হলো যে আই এর পর কিন্তু আমরা সবসময় ওয়াজ দেখে আসছি, যে আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ টিচার, ঠিক আছে, এরকম। কিন্তু এই ধরনের বাক্যতে ওয়্যার বসে। আর এইটাই হলো একটু আগে আমরা যেটা সাবজাংটিভ দেখছি, পাস্ট সাবজাংটিভ। সাবজাংটিভে মূলত এই যে ওয়াজ বসে না। যেমন টু বি হলে সবসময় ওয়্যার বসে, ঠিক আছে। ওখানে প্রেজেন্ট আসতে চাইলে সবসময় পাস্ট ইনডিফিনিট বসে, মানে নো না হয়ে নিউ। টু বির ক্ষেত্রে ওয়াজ না হয়ে ওয়্যার। ওয়াজ কেন, এটা যদি ওয়্যার হতে চাইতো তখনও ওয়্যার, ওয়াজ হতে চাইলেও ওয়্যার, মানে সব ক্ষেত্রে ওয়্যার বসবে। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সেই জন্য এই বাক্যটা আলাদাভাবে দেওয়া হয়েছে যে টু ভি টু এর পরিবর্তে কি টু বি ভার্ব হতে চাইলে, যখন আসতে চাইবে তখন কি ওয়্যার দিব আমরা, ঠিক আছে। ইফ আই ওয়্যার এ ডক্টর, আমি যদি একজন ডক্টর হতাম, আই কুড হেল্প দ্য কোভিড-19 পেশেন্টস, যারা কোভিড-19 এর আক্রান্ত তাদেরকে কি আমি সাহায্য করতে পারতাম যদি আমি একজন ডক্টর হতাম। অনেক ডক্টররা নিজেদের জীবন ঝুঁকি রেখে কিন্তু এখন কাজ করতেছে, আবার অনেক ডক্টররা কি ডক্টর হয়েও পলাতকের মতো আছে, ঠিক আছে। সবারই নিজের জীবনে অবশ্য মায়া আছে, তবে যারা ভালো করতেছে তাদেরকে অবশ্যই আমরা সাপোর্ট করি তাদের এই স্যাক্রিফাইসের জন্য। আচ্ছা, যাই হোক, এটা যদি আমি আফসোস করি, যদি আমি ডক্টর হতাম তাহলে আমি তো সাহায্য করতে পারতাম, এরকম। তাহলে তখনই কি ইফ আই ওয়্যার এ ডক্টর আই কুড হেল্প দ্য কোভিড-19 পেশেন্টস। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো এই ধরনের আরো কিছু যদি বাক্য দেখি, যে অ্যাডভাইস দেওয়ার মতো, যদি আমি তুমি হতাম, এই ধরনের বাক্য আমি অনেক সময় ব্যবহার করতে পারি। যদি আমি তুমি হতাম, আমি এই কাজটা কখনো করতাম না, যে ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস। বুঝতে পারছো, এরকম। ইফ আই ওয়্যার ইউ, দেখো, ইউ ইমেজিন ইউরসেলফ ইন দ্য পজিশন অর সিচুয়েশন অফ দ্য আদার পারসন। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম, যদি আমি রাষ্ট্রপতি হইতাম, তাহলে আমি এইটা করতাম, এরকম বলি না, সেই ক্ষেত্রে ইট ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস। দেখো, ইফ আই ওয়্যার ইউ, আর পরে আই উড প্লাস ভার্ব ওয়ান, একটু আগে আমরা যেটা দেখছি, ইফ আই ওয়্যার ইউ আই উড স্টাডি মোর। আমি যদি তুমি হতাম, আমি আরো অনেক বেশি বেশি পড়ালেখা করতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দ্যাট, আমি এমনটা করতাম না। যে দেখো, ইফ আই ওয়্যার ইউ আই উড নট ইট দ্যাট, যদি আমি তুমি হতাম, তুমি যে এই জিনিসটা খাও, আমি এটা কখনো খাইতাম না। বুঝতে পারছো? তারপর আই উড প্লাস কি ভার্ব, এরপর এরকম বুঝতে পারে যে ইফ আই ওয়্যার ইউ, এটা পরেও হতে পারে, এটা আমরা লাস্টের দিকে দেখবো যে এরকম হতে পারে যে ইফের ক্লজটা শেষের দিকে হতে পারে। যেমন আই উড গো টু দ্য ডক্টর ইফ আই ওয়্যার ইউ, আমি ডাক্তারের কাছে যেতাম, আমি যদি তুমি হতাম। আই উডন্ট গো দেয়ার ইফ আই ওয়্যার ইউ। আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে একটার উপর আরেকটা ডিপেন্ড করে, এরকম কিছু। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল ছিল। এখন আমরা চলে যাব থার্ড কন্ডিশনালে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা থার্ড কন্ডিশনালে যা দেখতে পারি, যদি দেখি একটা বাক্য, যে থার্ড কন্ডিশনালের, ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য প্রোগ্রাম। ঠিক আছে, বাক্যটা একটু খেয়াল করো, যে
এখানে আগে ছিল ইনভাইটেড, আর এখানে একটা হ্যাড অতিরিক্ত যুক্ত হয়েছে। ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য প্রোগ্রাম বা মিটিং, এরকম যা কিছুই থাকুক, ঠিক আছে। এখানে একটা কি আসতেছে, উড হ্যাভ জয়েন্ট। বিষয়টা খেয়াল করো, যদি আমরা এখানে অর্থটা দেখি যে সে যদি আমাকে ইনভাইট করতো আমি প্রোগ্রামে জয়েন করতাম, অনেকটা আগের বাক্যের মতোই, তবে এখানে অবশ্যই ডিফারেন্স আছে। এটা থেকে আমরা কি বুঝতে পারি সেটা আগে দেখি, যে একটি প্রোগ্রাম হয়েছে যেখানে আমাকে ইনভাইট করা হয়নি, একটা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে যেখানে আমাকে ইনভাইট করা হয়নি। ইনভাইট করার যদি শর্তটা পূরণ হতো, যে আমাকে যদি ইনভাইট করতো, তাহলে আমার জয়েন করাটাও কিন্তু হইতো, ঠিক আছে, কারণ আমি এখানে বলছি যে আমি জয়েন করতাম। প্রোগ্রামটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, এটা আমাদেরকে এই ক্ষেত্রে একটু থার্ড কন্ডিশনে মনে রাখতে হবে, যে প্রোগ্রামটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে আর ইনভাইট করার সুযোগও নাই। বুঝতে পারছো? যে একটু আগেও কিন্তু আমরা এরকম একটা বাক্য দেখছি যে যদি সে আমাকে ইনভাইট করতো আমি প্রোগ্রামে জয়েন করতাম। যদি এটা সেকেন্ড কন্ডিশনাল আমরা বলার চেষ্টা করি, তাহলে কি হয়, ইফ হি ইনভাইটেড মি আই উড জয়েন দ্য প্রোগ্রাম, ঠিক আছে। তাই ওইটার অর্থটাও এরকম হতো, সে যদি আমাকে ইনভাইট করতো আমি প্রোগ্রামে জয়েন করতাম। তাই আগেরটা আমরা আগে বুঝছি, তারপর আবার দুইটা নিয়ে ডিফারেন্সটা কি সেটা আমরা সামনে আলোচনা করব। তো এখন এটা জাস্ট বুঝা যায় এটা কিভাবে হবে, যে ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য প্রোগ্রাম। এই ধরনের বাক্য কি বুঝাতে পারবে, অতীতের কাল্পনিক অবস্থা বা পূর্ণ পরিস্থিতি, যেটা আমরা আগেও দেখছি, যার ঘটার সম্ভাবনা নেই। এক্ষেত্রে একটা বিশেষ কথা হলো যে এই জিনিসটা আর ঘটার সম্ভাবনা নেই। তারপর ইমাজিনারি আনরিয়েল সিচুয়েশনস, আনফুলফিলড ইভেন্ট, ঠিক আছে, এক্সপ্রেস রিগ্রেটস, আগের মতোই, যে হাইপোথিসিস অ্যাবাউট দ্য পাস্ট, অতীত সম্পর্কে কোনো হাইপোথিসিস ধরে নেওয়া, যদি আমি এমনটা হতাম আমি এটা করতাম না, ঠিক আছে, এরকম কথা। তা আমরা এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হব। এর আগে আমরা স্ট্রাকচার গুলো বোঝার চেষ্টা করি। যেন আমাকে ইনভাইট করা এটা হলো শর্ত, আর প্রোগ্রামে জয়েন করা এটা কি ফলাফল। যদি আমাকে এই শর্তটা ফিল আপ করতো, যে ইনভাইট করার বিষয়টা, তাহলে আমার ফলাফলটা কি হতো, আমি প্রোগ্রামে জয়েন করতাম। বুঝতে পারছো? তো এখানে ইংলিশে যদি লিখি ইনভাইটিং মি, এটা হলো কন্ডিশন, আর জয়েনিং প্রোগ্রাম এটা হলো কি রেজাল্ট। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বিষয়টা দেখি, যে এখানেও কন্ডিশন আর রেজাল্ট দুইটার বিষয় আছে, আমরা একটু আগে বুঝলাম। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি যে কন্ডিশন এটা কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, তাই না? সাবজেক্টের পর হ্যাড হয়, তারপর ভার্ব থ্রি হয়, আর পরে পারফেক্ট কন্ডিশনাল হবে। পরে কি হবে, পারফেক্ট কন্ডিশনাল, সাবজেক্ট উড হ্যাভ ভার্ব থ্রি। যেমন আমরা পারফেক্ট টেন্সে কি দেখি, হ্যাভ প্লাস ভার্ব থ্রি দেখি। তো এই জন্য হ্যাভ প্লাস ভার্ব থ্রি আসতেছে পারফেক্টের জন্য, আর উড আসতেছে কন্ডিশনালের একটা বৈশিষ্ট্য হিসেবে। এখানেও আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি দেখতেছি, এখানেও কি হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এটা পাস্টের কারণে হ্যাড, আর উডের পর সবসময় ভার্ব ওয়ান হয়, এই জন্য হ্যাভ আসছে। আমরা আশা করি বুঝতে পারছি যে এটার স্ট্রাকচার আমরা যদি মাথায় রাখি, এটা হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, আর সাথে কি হবে পারফেক্ট কন্ডিশনাল, এটা একটু খেয়াল রাখবা। এখানে আমরা একটা বাক্য দেখি, ইফ আই হ্যাড সিন দ্য ক্যামেরা আই উড হ্যাভ স্মাইলড। যদি আমি ক্যামেরা দেখতাম আমি হাসি দিতাম। যেমন বিয়ের অনুষ্ঠানে, ঠিক আছে, কি ভিডিও করতে থাকে না, এখন যদি তুমি ক্যামেরা দেখো তাহলে কি সুন্দর একটু খাবার টাবার একটু ভালো মতো খাও, একটু হাসি মুখে নিয়ে আসো, ঠিক আছে, একটু মনে হয় যে আমাকে তো ভিডিও করতেছে, একটু ভালো হয়। তো এরকম হয়তো কোনোভাবে পরে ভিডিও ক্যাসেটে দেখতেছো যে হ্যাঁ এই জায়গায় তো আমি কি মানে বেশি বেশি খাইতেছিলাম, আমি যদি ক্যামেরাটা দেখতাম তাহলে তো আমি এত বেশি করে খাইতাম না, একটু কম কম খাইতাম, ঠিক আছে, ভদ্রভাবে খাইতাম। তো ওইরকমই বিষয়টা, যদি আমি ক্যামেরা দেখতাম আমি একটু কম কম খাইতাম, ক্যামেরা দেখতাম আমি একটু হাসি দিতাম, এরকম। তো ক্যামেরা দেখার বিষয়টা ঘটে নাই, আর ক্যামেরা কইরাও ফেলছে অনেক আগে। বুঝতে পারছো? তাহলে এটা কি এমন না যে আমার ইচ্ছা প্রকাশ করতেছি, যদি আমি ক্যামেরা দেখতাম আমি হাসি দিতাম, আমি জীবনে আর ক্যামেরা দেখিনি, এমন না। একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, যেটা আর ঘটবে না। ওই সময় এই জিনিসটা আমি রিগ্রেট করতেছি, আফসোস করতেছি যে এটা হইতো, ঠিক আছে, তাহলে আমি এই কাজটা করতাম, মানে ক্যামেরা যদি দেখতাম আমি এই কাজটা করতাম, হাসির কাজটা। তাহলে এখানে দেখতেছি যে ইফ এর পর এই যে পাস্ট পারফেক্ট বসতেছে, তারপর উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল কি ভার্ব থ্রি। বুঝতে পারছি? এটাও আনফুলফিলড ইভেন্ট। এখানে ইফ দিস হ্যাপেন্ড হ্যাড হ্যাপেন্ড দেন দিস উড হ্যাভ হ্যাপেন্ড। বুঝতে পারছো? এটা স্ট্রাকচার, এটা আনফুলফিলড, এই অপূর্ণ, যে আমার কাজটা হয় নাই। তো এখন যদি আমরা কিছু এক্সারসাইজ দেখি, ইফ ইট হ্যাড রেইনড আই উড হ্যাভ স্টেইড এট হোম। বুঝতে পারছো? যেমন আমি গতকালকের কথা বলতেছি, গতকালকে হয়তো আমার কোথাও যাওয়া লাগছে, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না। আর আজকে আমি ধরো তোমাদেরকে বলতেছি যে গতকালকে যে আমার যাওয়া লাগছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমি বলতেছি, যদি কালকে বৃষ্টি হতো আমি এই জায়গায় বাসায় থাকতাম, আমি ওই জায়গায় যেতাম না, ঠিক আছে। তাহলে এটা অলরেডি হয়ে গেছে,
বুঝতে পারছো ব্যাপারটা? যদি বৃষ্টি হতো আমি বাসায় থাকতাম, এটা আগের ঘটনা। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ শোন ইন লাইফ, if you had had enough time, if I had had enough time, I would have helped you। বাক্যগুলো কিন্তু আগের বাক্যগুলোই, জাস্ট আমি এটাকে থার্ড কন্ডিশনালের অনুযায়ী করছি। জাস্ট একটু বোঝার চেষ্টা করো, যারা না বুঝবা বলবা, আমি এটা আবার বুঝাই দেবো বিষয়গুলা। এখন যদি দেখার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ারলি, যদি ভালো মতো এই ভিডিওটা আবার দেখো প্লাস অর্থগুলা বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ ক্লিয়ার হবা। তারপর সমস্যা থাকলে বলবা। আমি অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, আবার অনেক কিছু ভাবি যে তোমরা হয়তো বুঝে গেছো, এই জন্য ব্যাখ্যা করি না। তাই এখানে দেখো হেড হেড দুইটা হয়েছে, অনেকেই ভাবে এটা ভুল, অ্যাকচুয়ালি না। একটা হেড হলো নিয়মের হেড, আর একটা হলো ভার্বের থ্রি হেড, মানে হ্যাভের ভার্ব থ্রি হেড হিসেবে বুঝতেছে। তাহলে ইফ আই হ্যাড হ্যাড এনাফ টাইম মানে কি, যদি আমার যথেষ্ট সময় থাকতো, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গিভেন ইউ এ সারপ্রাইজ। ঠিক আছে, ইফ আই হ্যাড নোন দ্য অ্যান্সার হি উড হ্যাভ টোল্ড ইউ, সে যদি উত্তরটা জানতো সে তোমাকে বলতো। বাক্যগুলোতে সবগুলোতেই দেখতেছি যে এই ঘটনাগুলো অলরেডি হয়ে গেছে, এটা আর হওয়ার সম্ভাবনা নাই সামনে, যে আমি এটা হবে তারপর আমি কাজটা করব, যদি এমনটা হইতো, যদি এমনটা হইতো, এরকম না। এটা অলরেডি হয়ে গেছে। যদি এই একটা কাজ হইতো তাহলে এই কাজটা হইতো, একটা পরিণতি হইতো, অতীতেই, দুইটাই অতীতে। ঠিক আছে, যদি সে উত্তরটা জানতো, সে যেমন তুমি আমাকে আয়সা বলতেছো যে হাসিব ভাইয়া ওর তো আমি কোশ্চেনটা করছি, সে তো আমাকে উত্তর দেয়নি, তখন আমি বলতাম যে সে যদি জানতো তাহলে উত্তরটা বলতো তোমাকে। এটা অনেক আগের ঘটনা, তুমি আমাকে বলছো, আমি অনেক আগেরটাই বলতেছি। সে যদি জানতো তখন, তখন যদি জানতো তাহলে তোমাকে তখন ওই উত্তরটা দিত। বুঝতে পারছো ব্যাপারটা? আর আগের বাক্যতে যেটা দেখছি সেটা একটু ডিফারেন্ট, সেটা আমরা এখন বলতেছি না, এটা সামনে বলবো। ঠিক আছে, আচ্ছা আরো কি জানতে পারো? এখানে আগের মতোই উড এর পরিবর্তে কুড মাইট বসানো যায়। ঠিক আছে, বসতে পারে অনেক ক্ষেত্রে অর্থ অনুযায়ী অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা অলরেডি এটা জানছি যে ইফ ইউ হ্যাড কনসেন্ট্রেটেড অন ইউর স্টাডিজ ইউ কুড হ্যাভ ডান বেটার ইন দ্য এক্সাম। ধরো পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিছে, তখন বললাম যে তুমি যদি তখন মনোনিবেশ করতে তাহলে তুমি পরীক্ষা ভালো করতে। বুঝতে পারছো? যে কিন্তু একটু আগে যেটা দেখছি সেকেন্ড কন্ডিশনাল, সেখানে ইফ ইউ কনসেন্ট্রেটেড অন ইউর স্টাডিজ ছিল। তার মানে আমি এখন তোমাকে বলতেছি তুমি যদি পরীক্ষা ভালো করে, মানে এখন যদি ভালো করে পড়তা তাহলে তুমি পরীক্ষা ভালো করতা। এটা হলো তোমার প্রেজেন্ট অথবা ফিউচারের কথা, আর এটা হলো পাস্টের কথা, এটা হলো ডিফারেন্ট। এটা আমরা বলবো একটু পরে, সমস্যা নাই। ইফ আই হ্যাড কলড হিম আই মাইট হ্যাভ গট হেল্প। বুঝতে পারছো? যদি আমি তাকে কল করতাম বা তাকে এই বিষয়টা জানাতাম, ডাকতাম, তাহলে আমি হয়তো হেল্প পেতাম। বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে, যে কোনো একটা বিন্দুতে সমস্যা থাকলে তোমরা আমাকে ওটা শেয়ার করো। আচ্ছা, এখানে থার্ড কন্ডিশনের একটা মজার বিষয় হলো যে ইফ ছাড়াও বাক্য লেখা যায় থার্ড কন্ডিশনাল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জেনে রাখো যে ইফ এর পরিবর্তে বাক্যের ভিতর হ্যাডও বসানো যায়, তবে এটা শুরুতে বসাতে হবে। এটা একটু মনে রাখো যে ইফ এর পরিবর্তে হ্যাডও বসানো যায়। আর আমরা থার্ড কন্ডিশনে এমনও কিন্তু দেখছি যে বাক্যের ভিতরে একটা হ্যাড থাকে, ওই হ্যাডটাকে অ্যাকচুয়ালি শুরুতে নিয়ে যাবো আর ইফকে এলিমিনেট করে যাবো, বাদ দিয়ে দিব। যেমন ইফ 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 আই হ্যাড বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম আমি কি আকাশে উড়তাম। এটা হলো অতীতের ঘটনা। ওই সময়টায় ধরো আমার 2 বছর আগে এক সময় পাখি হওয়ার খুব সাধ জাগছিল, তখন আমি যদি পাখি হইতাম তখন আমি আকাশে উড়তাম। ঠিক আছে, এটা আমার একটা আনফুলফিলড ঘটনা, এরকম। আচ্ছা, এখানে যদি আমরা হ্যাডটাকে নিতে চাই তাহলে হ্যাডটাকে ইফের জায়গায় নিয়ে যাব, আর ইফটা তখন বাদ পড়ে যাবে। দেখো এখানে যদি বাক্যটা লিখে এরকম হয়, হ্যাড আই বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। পরের অংশ দেখো যে কোনো ডিফারেন্স নাই, শুরুতে জাস্ট হ্যাডটাকে নিয়ে যাওয়া হয়েছে আর ইফটা বাদ গেছে, এই হলো ডিফারেন্স। এটাও হয়, মানে এটাও থার্ড কন্ডিশনাল। আশা করি বুঝছো। ইফ আই হ্যাড বিন এ ডক্টর আই কুড হ্যাভ হেল্প দ্য কোভিড-19 পেশেন্টস। এটা মনে করো আমি আল্লাহর রহমতে সবকিছু সেরে গেছে, আরো অনেক পরে, ঠিক আছে, আমি ধরো আমার পরে কোনো একজনকে বললাম যে এক সময় তো আমাদের এরকম হয়েছিল যে কোভিড-19 বা করোনা ভাইরাস এমন বিস্তার করছে, তখন এরকম এরকম মানে কোভিড-19 ঘটনাগুলো গল্প বলতেছি তার কাছে যে এরকম এরকম হয়েছে, ভয়াবহ বিষয়। ঠিক আছে, এটা অনেক সময় স্মৃতি হয়ে থাকবে না তোমাদেরও? এটা অনেক সময় স্মৃতি হয়ে থাকবে, তোমরা বলতে পারো। তখন তোমরা বলতে পারো যে আমি যদি তখন ডাক্তার হইতাম আমি অনেক মানে একটা যোদ্ধার মতো তখন যুদ্ধ করতাম, মানে এই ঈশার বিরুদ্ধে যারা সমস্যা আছে সমস্যাগ্রস্তদের সাহায্য করতাম বিভিন্নভাবে, এবং যারা কোভিড-19 আক্রান্ত তাদেরকেও সাহায্য করতাম, এরকম বলতাছো। ঠিক আছে, তখনই এটা তো অলরেডি হয়ে গেছে, এটা আগের ঘটনা, তখন এটা হবে থার্ড কন্ডিশনাল। এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার করবো, কোনো সমস্যা নেই। তো এটাই যদি আমরা লিখি, হেডটাকে শুরুতে নিয়ে যাই কি হয়, হ্যাড আই বিন এ ডক্টর আই কুড হ্যাভ হেল্পড দ্য
কোভিড-19 পেশেন্টস। দেখো ইফটাকে বাদ দিয়ে হেডটাকে শুরুতে নিয়ে যাও। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে ইফের পরিবর্তে হেডও লেখা যায়। এখন অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট জিরো কন্ডিশনাল জানলাম, ফার্স্ট কন্ডিশনাল জানলাম, থার্ড কন্ডিশনালও জানলাম। তবে এখানে আমরা যেটা বললাম এটা একটু বিস্তারিত বলবো, সেটা কি যে প্রেজেন্ট কন্ডিশনাল আমরা দেখছি সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে বসে, আর পারফেক্ট কন্ডিশনাল থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে বসে। এই দুইটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? দুইটার অর্থ কিন্তু একই আসে, তবে দুইটার ডিপে বা গভীরে যদি তুমি ভিতরগত অর্থ বুঝো তাহলে দুইটা এক না। তো এই দুইটার অর্থটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখো এই প্রেজেন্ট কন্ডিশনাল কখন বসে, যে ইফ প্লাস সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস প্রেজেন্ট কন্ডিশনাল। এটার স্ট্রাকচারটা কেমন, যে সাবজেক্ট ভার্ব টু পরে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বসে। এটা অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি স্ট্রাকচারটা কি, সাবজেক্ট উড প্লাস ভার্ব ওয়ান। ইট উড বি মোর ফান, অনেক বেশি মজা হতো। বিষয়টা একটু খেয়াল করো, আমরা একটু পরে বাক্য দিয়ে দেখবো যে মজা হওয়ার বিষয়টা বর্তমানে ঘটতো, বর্তমানে বা ফিউচারে, ভবিষ্যতে। এই জিনিসটা খেয়াল রাখবা যে শুধু বর্তমানে না, ভবিষ্যতেও হতে পারে। এটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল। বুঝতে পারছো? একই অর্থ, দেখো অনেক বেশি মজা হতো। একটু পরে আমরা যখন পারফেক্ট কন্ডিশনাল একই অর্থ দেখবো। দেখো এখন যদি আমরা পারফেক্ট কন্ডিশনাল দেখি, সেম বিষয়টা। এটা হলো থার্ড কন্ডিশনালে বসে, আমরা জানি এটা কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। এটাও যদি স্ট্রাকচার দেখি, পাস্ট পারফেক্টের হেড প্লাস ভার্ব থ্রি, এই মাত্রই কিন্তু আমরা দেখছি বিষয়টা সাবজেক্ট প্লাস উড হ্যাভ ভার্ব থ্রি বসে। তো এটাই যদি আমরা স্ট্রাকচার দেখি যে উড হ্যাভ ভার্ব থ্রি, এটা কি হয় ইট উড হ্যাভ বিন মোর ফান, অনেক বেশি মজা হতো। দেখো দুইটাই কিন্তু অর্থ এক, তবে এটার বিষয়টা হলো মজা হওয়ার বিষয়টা অতীতে ঘটতো, বর্তমানে বা ভবিষ্যতে হবে এরকম না। বুঝতে পারছো বিষয়টা? এই হলো ডিফারেন্স। তাহলে এটা যদি আমরা একটা আমরা মানে উদাহরণ দিয়ে দেখি, ঠিক আছে, একটা উদাহরণ যদি আমরা বলি যে ইফ ইউ জয়েন্ট দ্য ম্যাচ ইট উড বি মোর ফান। যেমন সাপোজ সাজিদ সাজিদ নাইমকে ফোন দিছে, ঠিক আছে। সাজিদ মাঠে গিয়া খেলতেছে, ঠিক আছে, ধরো ক্রিকেট খেলতেছে, সাজিদ নাইমকে ফোন দিয়ে বলতেছে নাইম মাঠে আস, যদি তুই আসতি অনেক মজা হইতো, একসাথে আমরা খেলতেছি, ঠিক আছে। এইটা হলো এখন খেলাটা রানিং চলতেছে, এই মুহূর্তে সাজিদ নাইমকে ফোন দিয়ে বলতেছে যদি তুমি নাইম তুই আসতি, ঠিক আছে, অনেক আমরা তো অনেক মজা করে খেলতেছি, তুই আসলে তো আরো ভালো হইতো, ঠিক আছে, এরকম বলে না কথা। তো এই বিষয়টা, অথবা সাপোজ এই সিনহা যদি সিমকিকে ফোন দিয়ে বলে, ঠিক আছে, সিমকি এই আজকে তো কলেজের প্রোগ্রামটাতে তুই আসলি না, তুই যদি আজকে আসতি অনেক মজা হইতো, ঠিক আছে, ফোন দিয়া বলতেছে। তারপর সিমকি বলতেছে না রে দোস্ত, আমার তো এই সমস্যা, আমি তো আজকে যাইতে পারতেছি না। তো এটা হলো প্রোগ্রামটা হইতেছে রানিং অবস্থায়, বর্তমানে, ঠিক আছে, তুমি যদি এই কাজটা করতা বা তুমি যদি আসতা অনেক ভালো হইতো। তো এইটা হলো সেকেন্ড কন্ডিশনালের, যেটা আমরা বলি প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনাল আমি কি বুঝতে পারছি? এটার অর্থটাই যদি দেখি, তুমি যদি ম্যাচটা খেলতে তবে অনেক বেশি মজা হইতো, বা তুমি যদি ম্যাচে জয়েন করতা, তাহলে এটা হলো বর্তমানে খেলা চলছে, এই অবস্থায় কিন্তু সাজিদ নাইমকে ফোন দিছে, ঠিক আছে। এই জিনিসটাই যদি আরেকভাবে দেখি, ইফ ইউ হ্যাড জয়েন্ট, এই যে দেখো জয়েন্টের পরিবর্তে হ্যাড জয়েন্ট, আর উড বির পরিবর্তে কি হচ্ছে উড হ্যাভ বিন। জিনিসটা খেয়াল করো, উড হ্যাভ বিন বসছে, তাহলে মোর ফান। এটার অর্থটাও দেখো আগের মতোই, যে তুমি যদি ম্যাচটা খেলতে তবে অনেক বেশি মজা হতো। তুমি যদি ম্যাচটা খেলতে, দেখো দুইটাই কিন্তু সেম, তবে এটা হলো আগেই খেলা শেষ হয়ে গেছে। যেমন খেলা শেষ হয়ে গেছে, রাত্রে ধরো এশার নামাজ পড়তে গেছে, সাজিদের সাথে নাইমের দেখা, তখন বলতেছে সাজিদ নাইমকে বলতেছে যে দোস্ত ওই যে বিকালে তো আজকে খেলছি, তুমি যদি আসতা বা তুমি যদি আসতে অনেক মজা হইতো। তো এটা হলো খেলা শেষ হয়ে গেছে, পরে রাতে বা 2 দিন পরে বা আরেক দিন দেখা হয়েছে পরবর্তী, যে ওদিন তো খেলাটা হয়েছে, তুমি যদি আসতে অনেক ভালো হইতো। ওই আগের উদাহরণের মতো আমরা যদি দেখি, সিনহা সিমকে বলতেছে, ঠিক আছে, পরে একদিন দেখা হয়েছে বা ফোনে বলতেছে, অনুষ্ঠানের পরে রাতে অথবা পরের দিন বলতেছে যে সিমকি দোস্ত তুমি তো গেলা না, যদি তুমি যেতা তাহলে অনেক ভালো হইতো, এরকম সিনহা সিমকিকে বলতেছে। তাহলে এটা কি পরে বলতেছে, প্রোগ্রামটা কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে, প্রোগ্রামটা আর হওয়ার সম্ভাবনা নাই, মানে ওই প্রোগ্রামটা কিন্তু শেষ, এবং যে বিষয়টা ও যদি যাওয়ার বিষয়টা আর সম্ভব না, ঠিক আছে। এই দুইটার অর্থ কিন্তু সেম, কিন্তু আমরা যদি প্রেক্ষাপট দেখি বা দুইটা বিষয়কে নিয়ে চিন্তা করি, তখন দেখবো যে দুইটার ডিফারেন্সটা কিন্তু আশা করি বুঝতে পারবো। একটা হলো বর্তমানে একটা খেলা হইতেছে বা প্রোগ্রাম হইতেছে, এটাতে যদি তুমি আসো তাহলে অনেক মজা হইতো, আরেকটা আসতাম অনেক মজা হইতো। আরেকটা হলো অতীতে হয়ে গেছে, তুমি যদি ওইখানে থাকতা তাহলে ওটা অনেক ভালো হইতো। আশা করি দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে আগের থেকে। এটা হলো বিষয়। তারপর আমরা যেই বিষয়গুলো অলরেডি দেখছি, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড,
ঠিক আছে, এই কন্ডিশনাল বাক্যগুলো যদি আমরা স্ট্রাকচারগুলো এক পলকে আবার দেখে নিই, স্ট্রাকচারগুলো যে ইফ প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান আর সাবজেক্ট ভার্ব ওয়ান, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট, ইফের পর দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট বসে, এটা কোনটাতে, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে। তারপর ফার্স্ট কন্ডিশনালে যদি আমরা দেখি, ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট বসে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আর পরে বসে ফিউচার ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান। আশা করি ক্লিয়ার। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি বসে, যে সাবজেক্ট প্লাস ভার্ব টু আর সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি আর সাবজেক্ট উড হ্যাভ তারপর ভার্ব থ্রি। মজার বিষয় দেখো, জিরো, জিরো মানে কি, যদি আমরা সংখ্যা রেখে দেখি দুই পাশ সমান, মাঝে হলো জিরো। ঠিক আছে, মানে নিরপেক্ষ। তাহলে দেখো দুইটা পাশ কিন্তু সমান, এই পাশ এবং এই পাশ দুই পাশেই কি প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো ওয়ান, ফার্স্ট কন্ডিশনে দেখো ওয়ান, তাহলে দেখো এই জায়গায় ভার্ব ওয়ান বসছে, এই জায়গায় ভার্ব ওয়ান বসছে। তারপর দেখো সেকেন্ড কন্ডিশনে দেখো ভার্ব টু, দেখছো ভার্ব টু, আর এখানে অ্যাকচুয়ালি ভার্ব টু বসে নাই, কিন্তু এই জায়গায় কিন্তু ভার্ব টু, এই যে দেখো উইলের ভার্ব টু কিন্তু উড, অ্যাকচুয়ালি কিন্তু উইলের ভার্ব টুই বসছে। তারপর থ্রি দেখো, থার্ড কন্ডিশনে দেখো ভার্ব থ্রি বসছে, তবে এর আগে একটা হ্যাড বসছে, আর এই জায়গাও এই উডটা বসছে, আর এই হ্যাভ, এই এটাই হ্যাভের হেডের ভার্ব ওয়ান হ্যাড, কারণ কি উডের পর অবশ্যই ভার্ব ওয়ান, ক্যান কুড মানে যে কোনো মডাল অক্সিলারির পর ভার্ব ওয়ান বসে, আর হ্যাভের পর ভার্ব থ্রি বসে, সেই হিসেবে ভার্ব থ্রি থার্ড কন্ডিশনাল। তো এইভাবে জিরো ক্ষেত্রে দুইটাই সেম, ফার্স্ট কন্ডিশনাল ভার্ব ওয়ান, সেকেন্ড কন্ডিশনাল ভার্ব টু, থার্ড কন্ডিশনাল ভার্ব থ্রি। ঠিক আছে, জিরো ওয়ান টু থ্রি এই জায়গাও এভাবে আমরা বুঝতে পারি বিষয়টা। আশা করি এই এক পলকে দেখে তোমরা ক্লিয়ার হইছো। তো এটাকে পুরো বিষয়টাকে পড়াটাকে আমরা যদি এখন সাম আপ দিই, তাহলে এখন বুঝতে পারবা, একটু বিষয়টা ক্লিয়ার হবা। হয়তো এটা একটু জুম করা লাগতে পারে। আচ্ছা, আমরা যদি এখানে দেখতে পারি যে কন্ডিশন রেজাল্ট, আমরা কিন্তু সবগুলা কন্ডিশন, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সবগুলা কন্ডিশনের এই দুইটা বিষয় দেখছি, যে একটা হলো কন্ডিশন, ঠিক আছে, পরিস্থিতি বা শর্ত, এটার একটা ফলাফল, এটা হলো রেজাল্ট। আশা করি বুঝছো যে জিরো কন্ডিশনের ক্ষেত্রে যেমন আমরা একটা বাক্য দেখি যে ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন ইউ গেট ওয়েট, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ঠিক আছে, তুমি যদি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকো তুমি ভিজে যাবা, এটা কি আসলে মানে এটা সবসময় সত্য ঘটনা? তুমি বৃষ্টিতে ভিজলে বা মানে বৃষ্টিতে দাঁড়ালে তুমি ভিজবা, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, যদি বলো যে নোয়াখালীর মতো না, রেইনকোট পরে থাকলে তো ভিজবো না, রেইনকোটটা তো ভিজবো নাকি? তো এরকমই, যদি বৃষ্টিতে দাঁড়াও তাহলে তুমি ভিজে যাবা। ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফে গরম দাও, তাহলে গরম করো বরফ, তাহলে এটা গলে যাবে। এটা সত্য ঘটনা বা এটার বৈজ্ঞানিক একটা ফ্যাক্ট বা সত্য, সব সময় জন্যই এটা সেম। এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। আমরা ওভারভিউ দিতেছি, এটা হলো ফ্যাক্ট হুইচ আর জেনারেলি ট্রু অর সাইন্টিফিক ফ্যাক্টস, দ্য কন্ডিশন অলওয়েজ হ্যাজ দ্য সেম রেজাল্ট। এটা সবসময় কি একই ফলাফল ঘটবে সবসময়। ঠিক আছে, যেমন এখন যদি তুমি বৃষ্টিতে ভিজো আর 10 বছর পরেও বৃষ্টিতে ভিজো, তুমি ভিজবাই, বা আগেও বৃষ্টিতে ভিজতা, যদি দাঁড়াও তুমি ভিজবাই। ঠিক আছে, বরফ এখন যদি তুমি গরম করো তাহলে ওটা গলবে, আগেও বরফ গরম করলে গলতো বা এখানে তাপ দিলে গলতো, এটা সবসময়ের জন্য। পরেও যদি তুমি কালকে পরশু দিন সেম জিনিসটাই করো, একই হবে। ফার্স্ট কন্ডিশনালে যদি আমরা দেখি, আমরা যদি খেয়াল করি যে ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, যদি বৃষ্টি হয় আমরা ক্যান্সেল করে দেব ট্রিপটা। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা আমি এখন করব অথবা ভবিষ্যতে করব, এটা বর্তমান অথবা ভবিষ্যতে একটা ফলাফল আমরা দেখতেছি। ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়ালেখা করো, ইউ উইল পাস দা এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। তাহলে এটা কি, যে প্রেজেন্ট সিম্পল, আর এই জায়গায় উইল প্লাস ওন বা ওন্ট প্লাস ভার্ব ওয়ান বসছে, এ পসিবল সিচুয়েশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতের পরিস্থিতির কথা বলতেছে। প্রেডিকশন, প্রেডিক্টিং এ লাইকলি রেজাল্ট ইন দ্য ফিউচার, যেমন ইউ বলছে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, এই পাস করাটা এটা একটা ধরে নেই যে তুমি যদি পড়ালেখা করো এটা পরিণতিতে পাসই করবা। ঠিক আছে, এটা হলো একটা প্রেডিকশন, যদি তুমি এই কাজটা করো এটা হবে, এটা একটা প্রেডিকশন বা পূর্বানুমান। ঠিক আছে, আর যদি এই কাজটা তুমি করো তাইলে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই দুইটা কন্ডিশনালি তো বলতে গেলে প্রবলেম হয়েছিল, হয় বেশি আসলে। এই সেকেন্ড থার্ড নিয়ে বুঝতে অনেকেরই প্রবলেম হয়। আশা করি আজকের পর তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, তারপর সমস্যা হলে তোমরা বলবা, কারণ হলো এত এই গুছায় তোমাদেরকে বা ব্যাখ্যা করে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সেকেন্ডটা আবার যদি দেখি, ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল এ লট, আমি একটা ইচ্ছার কথা বলতেছি, যদি আমি লটারি জিততাম আমি অনেক অনেক ভ্রমণ করতাম। ঠিক আছে, আমি যদি কোটি টাকা পাইতাম, আমি যদি মিলিয়ন টাকা পাইতাম, তাহলে আমি এই কাজ করতাম। তো এটা হলো আমার ইচ্ছা বা এটা হইতো, কিন্তু আমি লটারি জিতবো না, এটাই আমি ধরে নিছি। ঠিক আছে, ইফ দে সোল্ড দেয়ার হাউস দে উড বি রিচ,
দেখছো এখানে পাস্ট সিম্পল বা সিম্পল ইনডিফিনিট, তারপর সরি পাস্ট ইনডিফিনিট প্লাস কি উড প্লাস ভার্ব ওয়ান, আমরা আগেই দেখছি সেকেন্ড কন্ডিশনে এরকম স্ট্রাকচার হয়। এই হাইপোথেটিক্যাল অর আনলাইকলি সিচুয়েশন, হাইপোথেটিক্যাল মানে কি ধরে নিছি যে এমনটা যদি হইতো আমি এমনটা করতাম, বুঝতে পারছো? আর আনলাইকলি মানে এটা ঘটার সম্ভাবনা কি নাই, এরকম এটাকে বলা হয় আনলাইকলি সিচুয়েশন, আনরিয়েল অর ইমপ্রবেবল সিচুয়েশন। যেমন আমি যদি ওই যে রাজা হতাম, ঠিক আছে, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি এটা করতাম, আমি যদি বিলিয়নিয়ার হতাম, এটা এটা বলতেছে আনরিয়েল, অবাস্তব, ইমপ্রবেবল মানে অসম্ভাব্য পরিস্থিতি। ওকে, তারপর আমরা যদি বলি থার্ড কন্ডিশনাল, ইফ ইউ হ্যাড স্টাডিড, মানে আগে বলছি কাজটা হয়ে গেছে, ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে, হয়তো তুমি ধরো ফেল করছো, তখন আমি বলতেছি যদি তুমি ভালো করে পড়ালেখা করতে তুমি তো পরীক্ষা পাসটা করতা, তাহলে এটা হলো অলরেডি রেজাল্ট দিয়ে দিছে তারপরের কথা, মানে পরীক্ষা আগে না। ইফ ইউ হ্যাডেন্ট বিন সিক, হ্যাঁ, ইফ আই হ্যাডেন্ট বিন সিক, আমি যদি অসুস্থ না হতাম, মানে আগেই আমি যদি অসুস্থ না হতাম, আই উড হ্যাভ গন টু আওয়ার টু ইউর পার্টি, আমি তোমার পার্টিতে যেতাম। হয়তো তুমি পরে ফোন দিছো, বন্ধু তুমি তো আমার অনুষ্ঠানে আসলা না, তারপর আমি বলতাম যদি আমি তখন অসুস্থ না থাকতাম আমি তো তোমার পার্টিতে অবশ্যই জয়েন করতাম। সেটা হলো পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। দ্য পারসন ইজ ইমেজিনিং, ঠিক আছে, এ ডিফারেন্ট পাস্ট, অতীতের একটা ঘটনাকে কল্পনা করে নিতেছে, ইমাজিনারি সিচুয়েশন দ্যাট ডিড নট হ্যাপেন, যে জিনিসটা ঘটে নাই, মানে আমার যাওয়াটা হয় নাই, সেটা হলো ইমাজিনারি সিচুয়েশন। আশা করি বুঝতে পারছো কন্ডিশনাল গুলাকে, আমি একটু জাস্ট সাম আপ করার চেষ্টা করছি। এখন আমরা আরেকটা মজার বিষয় জানবো ইফ নিয়ে, ঠিক আছে, আমরা এটা অলরেডি কিছুটা দেখছি, যেমন ইফ ইউ কাম আই উইল গিভ ইউ এ সারপ্রাইজ, এই ধরনের বাক্য আমরা অলরেডি দেখছি। তো এখানে একটু ডিফারেন্ট বিষয় দেখবো, সেটা কি, যে এই বাক্যটা আরেকভাবে লেখা যায়, যেমন আই উইল গিভ ইউ এ সারপ্রাইজ ইফ ইউ কাম, এই যে ইফ এর ক্লজটা, ইফ ইউ কাম, এই ক্লজটাকে শুরুতে না দিয়ে শেষেও দেওয়া যায়, ঠিক আছে, তখন এটা শুরুতে চলে আসবে আই উইল গিভ ইউ এ সারপ্রাইজ ইফ ইউ কাম, বুঝতে পারছো? তো এটা আমরা খেয়াল রাখবো। এখানে আমাদের একটা ভুল হয়েছে, ইফ ইউ কামের পর একটা কমা হয়, এটা আমরা হয়তো ভুলে হয় দেওয়া হয়নি, সবসময় প্রথম ক্লসের পর কমা। আচ্ছা, এখানে আমরা যদি দেখি ইফ প্লাস কন্ডিশন প্লাস রেজাল্ট, যে ইফ এটা হলো কন্ডিশন কাম আসার, আর এটা হলো রেজাল্ট পরিণতি, যে আমার তোমার সারপ্রাইজ পাওয়ার বিষয়টা, তো এখানে রেজাল্টটা আগে এসে পড়বে তারপরে ইফ বসবে মাঝে, বা ইফ কন্ডিশন ক্লসটা পরে বসবে এই। তো এখন যদি আমরা বিষয়টাকে আরেকভাবে দেখি, সেটা হলো এই যে কন্ডিশন রেজাল্ট, দেখো রেজাল্ট আগে এসে পড়ছে কন্ডিশন পরে, ইফ ক্লস মেইন ক্লস, দেখো মেইন ক্লস ইফ ক্লস, বুঝতে পারছি? আমরা ক্লসও বুঝছি, এখানে মেইন ক্লস আর ইফ ক্লসটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লস বা মেইন ক্লস না, ডিপেন্ডেন্ট ক্লস, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লস। ওকে, এখন আর ক্লসে যাচ্ছি না। ইফ ইট রেইনস উইল ক্যান্সেল দ্য ট্রিপ, যদি বৃষ্টি হয় আমরা ট্রিপটা ক্যান্সেল করবো, এই বাক্যটাকেই দেখো আরেকভাবে বলছে উইল ক্যান্সেল দ্য ট্রিপ ইফ ইট রেইনস। আরেকটা মজার বিষয় দেখো, এই জায়গায় কমা আসে, যেটা আমি বলছি একটু আগে যে ভুলে আমাদের কমাটা দেওয়া হয় নাই, এই জায়গায় কমাটা বসে, আর এই জায়গায় কমাটা বসবে না, ইফ যখন মাঝে বসতেছে এই জায়গায় আর কমা দিব না, যেমন উইল ক্যান্সেল দ্য ট্রিপ পরে কমা, এই কমাটা দিব না আমরা, ঠিক আছে, এখানে কমা দিব না। আর এই ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে, যে ইফ ইট রেইনস উইল ক্যান্সেল দ্য ট্রিপ। আশা করি বুঝতে পারছো যে ইফের আরেক রকম প্রয়োগ। এখন তোমাদের আরেকটা বিষয় কন্ডিশনাল, যেটা আমরা লাস্টে ছিল মিক্সড কন্ডিশনাল, সেই কন্ডিশনাল নিয়ে আলোচনা করে আজকে আমাদের আলোচনা শেষ হবে, ঠিক আছে? মিক্সড কন্ডিশনালটা আমরা জানবো, যে আজকে মিক্সড কন্ডিশনাল আবার কি, এটা নতুন মনে হতে পারে, এটা আসলে না বুঝলে, কেউ যদি না বুঝতে পারো বা যদি কারো মনে হয় যেটা আমি দেখবো না, ঠিক আছে, তার জন্য সমস্যা নাই, মিক্সড কন্ডিশনাল যদি স্কিপও করো, আমি জাস্ট এটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আরেকটু ভালো মতো জানো সেই জন্যই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, মিক্সড কন্ডিশনাল যদি আমরা দেখি, ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড জয়েন দ্য প্রোগ্রাম, একটু ব্যতিক্রম লাগতেছে, থার্ড কন্ডিশনের মতো মনে হইতেছে এদিকে, আর এদিকে মনে হইতেছে সেকেন্ড কন্ডিশনালের যে দ্বিতীয় অংশ, যে উড হ্যাভ জয়েন্ট কিন্তু হয় নাই। তো এটাই হলো, সে যদি আমাকে ইনভাইট করতো আমি প্রোগ্রামে জয়েন করতাম, অর্থ অবশ্য আগের মতোই হয়। তারপর যদি আমি এখান থেকে কি বুঝতে পারি, দেখি একটি প্রোগ্রাম হচ্ছে বা হবে, কিন্তু সেখানে আমাকে ইনভাইট করা হয়নি, অতীতে ইনভাইট করার শর্তটি যদি পূরণ হতো তাহলে আমার জয়েন করার ফলাফলটি ঘটতো, প্রোগ্রামটা এখনো সংগঠিত হয় নাই বা এখন হইতেছে, তখন কেউ বলতেছে যে আমি আরেকজনকে বলতেছি যে ওই লোকটা যদি আমাকে, সে যদি আমাকে ইনভাইট করতো আমি প্রোগ্রামে জয়েন করতাম, ঠিক আছে, এখনই প্রোগ্রামটা হইতেছে, বাট সে আমাকে বলতো যদি জয়েনটা মানে ওই ইনভাইট করার ঘটনাটা যদি আগে ঘটতো। বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি সামনে দেখি, যে এখানে
এই ধরনের বাক্য কি? অতীতের কাল্পনিক বা অবাস্তব অপূর্ণ পরিস্থিতি। অতীতের কাল্পনিক অবাস্তব পরিস্থিতি কোনটা? যে আমাকে ইনভাইটটা করে নাই, সেটা বর্তমান ফলাফলকে বুঝায়। ঠিক আছে, এরকম মানে দুইটার মিশ্রণ, অতীতের অপূর্ণ পরিস্থিতি আর বর্তমানের পরিণতি বা ফলাফল। বুঝতে পারছো? আর ওই ঘটনাটা, অতীতের ঘটনাটা আর হবে হবে না, যে আমাকে আর করবে না, আমাকে দাওয়াত বা ইনভাইট করবে না। এখানে এটা এটা আমরা যদি একটু ভাঙা দেখি, যে এখানে কি হয়, ইফ এর পর পাস্ট পারফেক্ট, তারপর বসে প্রেজেন্ট কন্ডিশনাল। বুঝতে পারছো? মজার বিষয় হলো যে পাস্ট পারফেক্ট, এটা তো আমরা দেখি থার্ড কন্ডিশনাল, এই যে থার্ড, আর সেকেন্ড কন্ডিশনালের পরের অংশ বসে, মানে এটা মিশ্রণ, এই জন্য এটা মিক্সড। সেকেন্ড আর থার্ড, সেকেন্ডের ইফ এর ক্লজ, ঠিক আছে, আর থার্ডের এরকম ভাবে মিশ্রণ করে হয়। তাহলে এটা বুঝায় অ্যাকচুয়ালি প্রেজেন্ট রেজাল্ট অফ এ পাস্ট কন্ডিশন, প্রেজেন্ট রেজাল্ট অফ এ কি পাস্ট কন্ডিশন। আমরা যদি এটাকে জুম করি তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন তোমরা যদি দেখো বাক্যটা, যে ইউজটা কি, ইফ এর মানে প্রেজেন্ট রেজাল্ট অফ এ পাস্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশনের ফলাফলটা কি বর্তমানে এই জিনিসটা হতো, এরকম যদি বলি, তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস কি প্রেজেন্ট কন্ডিশনাল হয়। প্রেজেন্ট কন্ডিশনাল আমরা অলরেডি জানছি যে কি উড প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, এরকম আরো কিছু বাক্য যদি দেখি, ইফ আই হ্যাড লিসেন টু ইউর অ্যাডভাইস আই উডেন্ট বি ইন দ্য মেস। ঠিক আছে, যদি আমি তোমার অ্যাডভাইস শুনতাম, এই অ্যাডভাইস শোনার কাজটা আগেই, ধরো আরো এক সপ্তাহ আগেই তুমি আমাকে অ্যাডভাইস করছো যে এই এই হাসিব ভাই এই কাজটা করেন, ঠিক আছে, তারপর আমি তোমাকে এখন বলতেছি যে এখন সমস্যায় আছি, সমস্যাটা অতীতে না এখন আছি, তা আমি যদি তোমার কথাটা তখন শুনতাম, অ্যাডভাইসটা শুনতাম, তাহলে আমি এই সমস্যা এখন থাকতাম না। সমস্যা থাকার বিষয়টা কিন্তু এখন বর্তমানে, আর অ্যাডভাইস দিচ্ছ তুমি আগে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, দুইটার মধ্যে কেমন মানে অতীত বর্তমানের কি একটা খেলা। তো ইফ হি হ্যাড চেকড দ্য ম্যাপ, সে যদি ম্যাপটা চেক করতো আগে, আই উডেন্ট, হ্যাঁ, হি উডেন্ট বি লস্ট, সে মানে সমস্যায় পড়তো না, ওইরকমই। ঠিক আছে, পরে বলতেছি ইফ আই হ্যাড গন টু ইউনিভার্সিটি, ঠিক আছে, আই উড বি এ ডক্টর নাও, আমি যদি ইউনিভার্সিটিতে যেতাম, ইউনিভার্সিটি যাওয়ার কাজটা আগে, আর এই বর্তমানে আমি ডাক্তার থাকতাম, জিনিসটা আশা করি বুঝতেছো, যে ডাক্তারটা তো তখন থাকতাম এরকম না। ঠিক আছে, যেমন ইফ আই হ্যাড গন টু ইউনিভার্সিটি আই উড হ্যাভ বিন ডক্টর, মানে আমি তখন ডাক্তার থাকতাম এরকম তো না, ডাক্তার তো এখনো। এটা সবসময় কোনো কিছু কথা বললেই সেটা কি বুঝায়, বর্তমান বা সবসময়ের কথা বললেই সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট, সেই জন্য এটা কি প্রেজেন্ট কন্ডিশনাল বসছে। আশা করি তোমরা বুঝছো, যদি তাও না বুঝে থাকো বলবা, আমরা বুঝাই দিব। তারপর আরেক রকম উল্টা বাক্য দেখি, যে ইফ হি ওয়ার ইন্টেলিজেন্ট হি উড হ্যাভ ওন দ্য রেস। বুঝতে পারছো? এইটা একটু আবার উল্টা। ঠিক আছে, এখানে দেখো সে যদি ইন্টেলিজেন্ট হতো তবে সে রেসটা জিততে পারতো। এটাকে কি বলতে পারবে, বর্তমান বা সর্বদা ইন্টেলিজেন্ট হওয়ার শর্তটি পূরণ হলে। ঠিক আছে, ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি তো মানে 10 মিনিটের জন্য বুদ্ধিমান থাকতে পারে না। যদি আমি বলি সে ইন্টেলিজেন্ট, মানে এটা সবসময় ইন্টেলিজেন্ট, এটা কি ইন্ডিকেট করে, সেই জন্য এটা প্রেজেন্ট বুঝায়। ঠিক আছে, অতীতে রেস জিতার ফলাফলটি ঘটতো, সে যদি ইন্টেলিজেন্ট হইতো, মানুষের ইন্টেলিজেন্ট হওয়ার সময় হওয়াটা সব সময়কার বিষয়, এই বিষয়টা যদি হইতো আর কি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা যদি একটু দেখি। আচ্ছা, আহ এই বাক্যটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি আগের মতো, এই ধরনের বাক্য কি বোঝাতে ব্যবহার হয়, বর্তমান, আগেটা বলছে অতীতের কাল্পনিক, বর্তমানের কাল্পনিক অবস্থা বা অপূর্ণ পরিস্থিতি যা সর্বদাই একই রকম থাকে, এরকম পরিস্থিতির ক্ষেত্রে অতীতের পরিণতি বা ফলাফল। ঠিক আছে, এটা যদি এখন আরো ক্লিয়ার হবো, যদি আমরা এই স্লাইডটা যদি একটু খেয়াল করি, এটা একটু দেখি বিষয়টা, যে ইফ এর পর এটা হবে পাস্ট সিম্পল, একটু আগে দেখছি ইফ এর পর পাস্ট পারফেক্ট, আর এখানে হয় প্রেজেন্ট কন্ডিশন, আর এখানে ইফ এর পর পাস্ট সিম্পল প্লাস, ঠিক আছে, এখানে হবে কি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশন আমরা জানি উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, আমরা আশা করি বুঝতে পারছি, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। হ্যালো, আচ্ছা, তো এখানে বিষয়টা কি খেয়াল করো, যে আর তোমরা যদি প্রবলেম হয় তোমরা এটা আবার দেখবা, এই এই যে অংশে প্রবলেম আছে এই ভিডিওটা টেনে পরবর্তীতে আবার দেখতে পারবা, আশা করি তখন এই জিনিসগুলো আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো, এটা ইউজেসটা কি, পাস্ট রেজাল্ট অফ এ প্রেজেন্ট অর কন্টিনিউইং কন্ডিশন। আমরা যদি দেখি
পাস্ট রেজাল্ট অতীতের ফলাফল অফ এ প্রেজেন্ট অর কন্টিনিউইং কন্ডিশন, মানে কি বর্তমানের কোনো পরিস্থিতির অতীতের ফলাফল। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে বুঝতে পারবো, ইফ আই ওয়ার এ গুড কুক, যদি আমি ভালো রাঁধুনি হতাম, আই উড হ্যাভ ইনভাইটেড দেম টু ডিনার, যদি আমি ভালো রাঁধুনি হতাম আমি তাদেরকে ডিনারে ইনভাইট করতাম। ঠিক আছে, রাঁধুনি হওয়ার ঘটনাটি কিন্তু সবসময়, এই জন্য এটাকে বলতেছি পাস্ট সিম্পল, যেটা প্রেজেন্ট কে ইন্ডিকেট করে, মানে সব সময়কার ঘটনা। প্রেজেন্ট হলেও এটা কিন্তু পাস্ট সিম্পলে দিতে হয়। এটা আমরা কেন বলছি বলতো, যে পাস্ট সাবজাংটিভ, মানে এটা ওয়্যার বসবে, যদিও বর্তমান ভালো রাঁধুনি হওয়ারটাকেই ইন্ডিকেট করতেছে। যদি আমি ভালো রাঁধুনি হতাম তাদেরকে ওই যে আগে আমি ইনভাইট করতাম, বুঝতে পারছো? এটা হলো অতীত, এটা হলো পাস্ট, পাস্ট রেজাল্ট। আশা করি বুঝতে পারছো, পাস্ট রেজাল্ট। আর এটা হলো বর্তমান সিচুয়েশন, কন্ডিশন। ইফ ইউ ওয়ারেন্ট সাচ এ পোর ডান্সার, মানে ডান্সারটা তুমি সবসময় খারাপ ডান্সার, হ্যাঁ, যদি তুমি খারাপ ডান্সার না হতে, ইউ উড হ্যাভ গট এ জব ইন দ্য কোরাস লাইন ইন দ্যাট মিউজিক্যাল, মানে এক জায়গায় তুমি ভালো চাকরি পাইতা তুমি যদি খারাপ ডান্সার না হতে। তো এটাও আমরা বুঝতেছি যে এটা দুইটার মিশ্রণে হইতেছে, মানে একটু ডিফারেন্ট, এই জন্য এটাকে বলা হয় কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, মিক্সড কন্ডিশনাল, সরি। তো এখন লাস্টে আরেকটা বিষয় আমরা দেখব, যেটা অনেক জায়গায় তোমাদের লাগতে পারে বিষয়টা, আমরা এতক্ষণ যা দেখে বুঝছি তারই একটা জিনিসটা খেয়াল করলে ক্লিয়ার হবা। যেমন কন্ডিশনাল আমরা বলছি এতক্ষণ 4 প্রকার, আবার দেখলাম মিক্সড কন্ডিশনাল। এখন আবার আরেকটা ভাবে যদি আমরা কন্ডিশনালকে ভাগ করি, একটা ভাগে পাবো রিয়েল কন্ডিশনাল, রিয়েল মানে বাস্তব, যে ঘটনা অথবা ফলাফল এটা বাস্তব, বা এটা বাস্তবসম্মত বা হতে পারবে, পসিবল, এটা হলো রিয়েল কন্ডিশনাল। আর আমরা যদি আরেকটা দেখি সেটা বলবো আনরিয়েল কন্ডিশনাল, যেটা হলো অবাস্তব, যেটা ঘটা সম্ভাবনা নাই। ঠিক আছে, যেটা অবাস্তব, কাল্পনিক, সেটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশনাল। বুঝতে পারছো? পুরো কন্ডিশনাল এই হিসেবে আরো দুইটা ডিফারেন্ট মানে বিভাজন আমরা কিন্তু দেখতেছি, ক্লাসিফিকেশন। তো এই দুইটাকে আমরা যদি আরেকটু ভাঙি, তাহলে আমরা পাবো যে রিয়েল কন্ডিশনালের মধ্যে আমরা এতক্ষণ যে দেখছি জিরো, জিরো কন্ডিশনাল দেখছি, তারপর দেখছি ফার্স্ট কন্ডিশনাল দেখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল কন্ডিশনালের মধ্যে, কারণ আমরা এটার ব্যাখ্যা থেকে বুঝতেছি। আবার যদি দেখি আনরিয়েল কন্ডিশনের মধ্যে সেকেন্ড কন্ডিশনাল দেখছি, থার্ড কন্ডিশনাল দেখছি, এগুলো অ্যাকচুয়ালি আনরিয়েল কন্ডিশনাল। আমরা কিভাবে জিরো এবং ফার্স্ট কন্ডিশনালে আমরা কিন্তু যেই যে এক্সাম্পলগুলো দেখছি সেটা হলো যে যদি এটা হয় এটা হয়, অথবা যদি এটা হয় আমি এটা করব, তো এটা বাস্তব, এটা বাস্তবসম্মত বা এটা হতে পারবে। বাট এটা আনরিয়েল বা অবাস্তব বা কাল্পনিক, যেটা হয় নাই বা কাজটা হয় নাই বা হওয়া সম্ভব ছিল না, বা এটা কল্পনা। যদি আমি তুমি হতাম, আমি কি তুমি হওয়া সম্ভব? আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি প্রেসিডেন্ট হব না এটাই কি ধরে নেব, যদি হয়ে এটা হলো পরের বিষয়। যদি হই আমি এটা করব, সেটা কিন্তু আবার এই বাক্যে বলা যায়। তোমরা যদি প্রবলেম থাকে বইলো, তাহলে আমি এটা অ্যান্সার দিলে ক্লিয়ার হবা, আগে কিছু বলতেছি না। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, এই ছিল আমাদের মূলত কন্ডিশনাল নিয়ে। এখন আচ্ছা, একটা বিষয় কিন্তু এখনো বাদ রয়ে গেছে তোমাদের, যে এটা হলো, এটা একদম সহজ বিষয়, যে আমরা ইফ এর পরিবর্তে আনলেসও বসাতে পারি যদি ইফ নট হয়। যেমন আমরা যদি দেখি, ইউ উইল নট গেইন এ হাই স্কোর, ঠিক আছে, ইন আইএলটিএস এক্সাম ইফ ইউ ডু নট, হ্যাঁ, লার্ন ইংলিশ এভরিডে। তো ইফ ইউ ডু নট এর পরিবর্তে ইফ আনলেস ইউ লার্ন ইংলিশ এভরিডে, ইফ ইউ ডু নট, ইফ ডু নট এটার পরিবর্তে আনলেস দেওয়া যায়। ইউ কান্ট গেট এ গুড মার্ক ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, ঠিক আছে, ইউ কান্ট গেট এ গুড মার্ক আনলেস ইউ স্টাডি হার্ড। ডু নট বা নটটা উঠে যাইতেছে, ইফও উঠে যাইতেছে, এর পরিবর্তে আনলেস। ইফ অর্থ হলো যদি, আনলেস মানে যদি না, এই আর কিছু না। সেকেন্ড কন্ডিশনালেও আমরা যদি দেখি এই সেম বিষয়, ঠিক আছে, ইফ আই ডিডেন্ট, এই জায়গায় হইতেছে আনলেস আই হ্যাড। হ্যাড কেন হইতেছে, এই ডিডটা তো ইফের সাথে চলে যাইতেছে নটটা, আর এই জায়গায় হ্যাভ হয়ে যাইতেছে ভার্ব টু হ্যাড। ঠিক আছে, এখানেও ওয়াজেন্ট রিয়েলি হাংরি, তাহলে আনলেস আই ওয়াজ রিয়েলি হাংরি। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আর যদি আমরা থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, এখানেও ইফ দ্য ট্রেন হ্যাডেন্ট ব্রক ডাউন, ঠিক আছে, কি হয়েছে, আনলেস দ্য ট্রেন হ্যাডেন্ট ব্রক ডাউন। বুঝতে পারছো? তো এখানে নটটা কিন্তু চলে গেছে, বুঝতে পারছো? আর এখানে ইফ এর পরে নট নাই, এখানে অবশ্যই হ্যাড হবে, এটা ভুল লিখছে, হ্যাডেন্ট। ইফ হি হ্যাড নট কাম টু সি মি ইয়েস্টারডে, এখানে আনলেস হি হ্যাড কাম টু সি মি ইয়েস্টারডে। আচ্ছা, অনেকক্ষণ মূলত ক্লাস নিলাম, মূলত এতক্ষণ কথা বললে এমনিতেও রোজা রাখা সমস্যা হয়। আশা করি তোমরা দেখে উপকৃত হচ্ছ।
যদি তারপরও সমস্যা হয় আমাকে অবশ্যই বলবা, আমি তো আছি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর তাহলে আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আহ আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করতেছি। আর কি বলবো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ক্লাসটি করার জন্য। সমস্যা থাকলে অবশ্যই বলবা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।